হৃদয় ভারী হচ্ছে প্রবলভাবে, কান্না পাচ্ছে ভীষণ, কিন্তু সে কান্নাও করতে পারছে না এই মুহূর্তে। মেয়েটা ছোটবেলা থেকেই কাঁদতে পারে না একদম, কাঁদতে গেলেই শ্বাসকষ্ট উঠে যায়। এমনিতে মৌনতার শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা না থাকলেও কাঁদতে গেলে এই ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হয়ে পড়ে সে। ফাঁকা বাড়িতে আজ এই ভয়ঙ্কর সমস্যাটাতেই জর্জরিত হয়ে পড়ল মেয়েটা। হৃদয়ের যন্ত্রণাতে না কেঁদেও উপায় নেই, অবশ্য কান্না তো কাউকে বলে কয়ে আসে না, দুঃখ কষ্টে এমনি চলে আসে। দহনের বাহ্যিক রূপ প্রকাশের কান্না চলে এলো মৌনতার, আর সাথে নিয়ে এলো শ্বাসকষ্ট। চোখ দুটো বড় বড় হয়ে গেল মেয়েটার, বক্ষে ঘটর ঘটর শব্দ তুলল মুহূর্তে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাইছে, কষ্ট হচ্ছে ভীষণ। মেঝেতে ভর করে উঠে দাঁড়াতে চাইলেও মৌনতা কিন্তু পারল না, হাত পা দুর্বল হয়ে পড়েছে কেমন। একদিকে বক্ষস্থলে দহনের যন্ত্রণা, অন্যদিকে দম আটকে আসার যন্ত্রণা, গাল বেয়ে গড়িয়ে নামছে টুকটাক অশ্রুকণা। নিজেকে যে আর সামাল দিতে সক্ষম হচ্ছে না কিশোরী মেয়েটা। দুর্বল দেহটা নিয়ে সে লুটিয়ে পড়ল ইট কংক্রিট এবং পাথরে গড়া মেঝেতে। চোখের সম্মুখটা ঝাপসা হয়ে এলো কিঞ্চিত সময় নিয়েই। কিশোরী দেহ এবং চিত্ত এতটা যন্ত্রণা আর সইতে না পেরে জ্ঞান হারালো ক্ষণিক সময় অতিবাহিত হতেই। মামুন কলেজে শেষে বাড়ি ফিরল দুপুরে। ঘরের সম্মুখে মৌনতার জুতা দেখে ভ্রু কুঁচকে এলো তার। এই মেয়ের তো এখন বাসায় থাকার কথা নয়, তার স্কুল ছুটি হয়ে 4টার দিকে, তাহলে আজ এত তাড়াতাড়ি বাড়িতে ফিরেছে যে? নিশ্চয়ই স্কুল পালিয়েছে। এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। তপ্ত নিঃশ্বাস ফেলে চাপানো দরজাটা ঠেলে ঘরে প্রবেশ করলো মামুন। মেঝের দিকে চোখ যেতে আটকে উঠল ছেলেটা। তার একমাত্র ছোট বোনটা কেমন নিথর হয়ে পড়ে রয়েছে মেঝেতে। কলিজা কেঁপে উঠল মামুনের। দৌড়ে কাছে গেল মৌনতার, মেয়েটার মাথা টেনে কোলে নিল, অস্থির কণ্ঠে ডাকলো, মৌনতা, মৌনতা। মৌনতা সাড়া দিল না কোনো। মামুন মৃদু হস্তে কয়েকটা চড় থাপ্পড় মারল মৌনতার দুই গালে, আবার ডাকলো, মৌনো, এই মৌনো, চোখ খোল বোন, দেখ আমি এসেছি। মামুনের ব্যাকুলতায় পরিপূর্ণ ডাকগুলো কর্ণকুহরে প্রবেশ করল না মৌনতার। সে সাড়াও দিল না ভাইয়ের ডাকে। মামুন বুঝলো বোনটা তার জ্ঞান হারিয়েছে। ছেলেটা ভয় পেয়ে গেল ভীষণ। আর সময় ব্যয় না করে দ্রুত কোলে তুলে নিল বোনকে, ছুটল হাসপাতালের দিকে। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে কল করলো সালাম সাহেবকেও, দ্রুত আসতে বলে দিল হাসপাতালে। মৌনতার জ্ঞান ফিরতে খুব বেশি সময় নিল না। হাসপাতালে পৌঁছানোর পরপরই কর্তব্যরত চিকিৎসকদের চেষ্টায় অতি দ্রুতই জ্ঞান ফিরল মেয়েটার। সালাম সাহেব এবং মামুন বসলেন মৌনতার দুপাশ জুড়ে। সালাম সাহেব কিছুটা অস্থির চিত্তে এই মেয়েকে প্রশ্ন করলেন, কি হয়েছিল মা, এখন কেমন লাগছে? মৌনতা বিষাদের পরিপূর্ণ ফ্যাকাশে মুখশ্রী নিয়ে হাসপাতালের বিছানাতে শুয়েছিল। বাবার প্রশ্নে উঠতে বসতে চাইলে মামুনের সাহায্য নিয়ে উঠে বসলো মেয়েটা, তবে উত্তর দিল না সালাম সাহেবের প্রশ্নের, বরং থমথমে কণ্ঠে বলল, তুমি আবার অফিস থেকে বদলি নাও বাবা, আমি আর এখানে থাকবো না। মেয়ের মুখে হঠাৎ এমন কথায় খানিকটা অবাক হলেন সালাম সাহেব। যে মেয়ে বরাবরই তার বদলির খবরে বিরক্ত বোধ করে, জেদ ধরে সে বাবার বদলির স্থানে যাবে না, সেই মেয়ে কিনা আজ স্বেচ্ছায় বদলে নিতে বলছে। তবুও নিজের হতবাকতাকে নিজের ভিতরে দমিয়ে রাখলেন সালাম সাহেব। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, এভাবে কিভাবে বদলি হলো? অফিস থেকে তো আমাকে বদলি করেনি। আবেদন করো। দেখ মা, এই সময় বদলি নেওয়াটা ঠিক হবে না। ইতিমধ্যে তোর রেজিস্ট্রেশন হয়ে গেছে, সামনে এসএসসি। আর তাছাড়া কি এমন হয়েছে যে আমাকে এই মুহূর্তে এসে তুই নিজে থেকে বদলে নিতে বলছিস? কিছু হয়নি, আমি যখন বলেছি তুমি বদলি নেবে তো নিবে। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লেন সালাম সাহেব, কপালে ভাঁজ ফেলে আবারও প্রশ্ন করলেন, হয়েছেটা কি বলবি তো? হঠাৎ বদলি কেন নেব? আমি এখানে থাকতে চাই না বাবা, আমাকে অন্য কোথাও নিয়ে চলো। কথাটা বলেই ডুকরে কেঁদে উঠল মৌনতার, সাথে আবারও বয়ে আনলো শ্বাসকষ্ট। মুহূর্তে উত্তেজিত হয়ে পড়ল মেয়েটা। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে চোখ বড় বড় করে ফেলল সে। সালাম সাহেব এবং মামুন অস্থির হয়ে উঠলেন। মামুন দৌড়ে গেল ডাক্তার ডাকতে। সালাম সাহেব নামলেন মেয়েকে শান্ত করার বৃথা চেষ্টায়। মেয়ের এমন অবস্থা থেকে ব্যথিত হলো সালাম সাহেবের হৃদয়। এই ছেলে মেয়ে দুটো ছাড়া আর কে আছে তার পৃথিবীতে? এদের যদি কিছু হয়ে যায় তবে সে বাঁচবে কিভাবে? তবে সালাম সাহেব একটা কথা বেশ ভালোভাবেই বুঝলো, মেয়ের কিছু হয়েছে যা মেয়েটা বলতে চাইছে না কাউকে। সালাম সাহেবও আর জানতে চাইলেন না কিছু। মেয়ে বড় হয়েছে এখন, মেয়ের এমন ব্যক্তিগত কথা থাকতে পারে যা সে বাবা বা ভাইয়ের সাথে শেয়ার করতে পারে না। অনেক ভেবে চিনতে সালাম সাহেব সিদ্ধান্ত নিলেন মেয়ের জেদটাকে সে প্রশ্রয় দিবে। অতি দ্রুত এই স্থান থেকে বদলি নেওয়ার জন্য আবেদন করবে অফিসে। যেমন ভাবা তেমন কাজ। নিজের সিদ্ধান্ত অনুযায়ী পরের দিনই অফিসে বদলির জন্য আবেদন করলেন সালাম সাহেব।
তবে আবেদন করলেই তো আর সাথে সাথে বদলি হওয়া যায় না, সময় লাগবে। তবে সেই সময়টা মৌনতা ঢাকায় এই স্থানে থাকতে নারাজ একদম। হাসপাতাল থেকে সে আর ওই বাড়িতে ফিরবে না বলে জেদ ধরেছে। সালাম সাহেব আর মামুনও তেমন একটা জোর করলো না মেয়েটাকে। তারা ভাবলেন মেয়েটার এমনিও একটু হাওয়া পরিবর্তন বা ঘোরাঘুরির প্রয়োজন। সেই হিসেবে মামুনকে সহ মৌনতাকে 1 মাসের জন্য নিজেদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিলেন। আর নিজেও 1 মাসের মধ্যে অফিস থেকে বদলি নিয়ে অন্যত্র বাসা ঠিক করে মানুষ নিয়ে পাড়ি দিলেন সেই স্থানে। মৌনতাকে ট্রান্সফার করে নতুন স্কুলে নিয়ে যাওয়া হলো। নতুন স্কুল, নতুন শিক্ষক শিক্ষিকা, নতুন সব ছাত্রছাত্রীতে ভরপুর এই স্কুলের প্রাঙ্গণ। মৌনতাও আর নিজেকে পুরনো করে রয়ে গেল না। নতুনত্বের সাথে মিলেমিশে নতুনত্বের ছোঁয়ায় ভরিয়ে তুলল নিজেকে। নিজেকে সে এমন এক মৌনতা হিসেবে গড়ে তুলতে উঠে পড়ে লাগলো যে কেউ তার লেভেল মাপার প্রয়াস আর করতে পারবে না। এই স্কুলের টপারদের মধ্যে খুব তাড়াতাড়ি নিজের নাম লেখালো মেয়েটা। তারপর এসএসসি এবং এইচএসসিতে গোল্ডেন মার্ক নিয়ে পাশ করলো। নিজেকে যে জীবনে কারো লেভেল একবার হলেও দেখাতে সচেষ্ট সে। অবশ্য এই মেডিকেলে ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করে নিজের সুযোগ হাতিয়ে নেওয়া মৈনতার নিজের লেভেল দেখানোর একটি প্রক্রিয়া মাত্র। সুলতানা বেগমের সাথে কথা বলতে বলতে একদিন সে জেনে নিয়েছিল আদর্শের স্বপ্ন ডাক্তার হওয়া, ঢাকা মেডিকেলে ছাত্র হিসেবে নিজেকে দেখা। মৌনতা জানে আদর্শ তার স্বপ্ন পূরণ করবে অবশ্যই, তাই তো সে নিজেও নিজের সবটা লাগিয়ে দিল মেডিকেলে পড়ার সুযোগ পেতে। আর সুযোগটা সে পেল। জীবনে ভীষণ ইচ্ছে ছিল আদর্শের মুখোমুখি দাঁড়িয়ে তার লেভেলটা দেখানোর। আজ হয়তো সেই লেভেলটা দেখাতে সক্ষম হয়েছে মৌনতা। নিজের নামের মান রক্ষা করে মৌন থেকেই নিজের অপমানের যোগ্য জবাব দিয়েছে সে। কি গো ননদিনী, ফ্রেশ হবে বলে সেই যে এলে, আর তো তোমার খোঁজ খবর নেই কোনো। খাওয়া দাওয়া লাগবে না নাকি? সুমার ডাকে অতীতের বিষাদময় স্মৃতির পাতা থেকে বেরিয়ে এলো মৌনতা। তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আসছি মা। দুপুরে তপ্ত রৌদ্র, চারিদিকের আবহাওয়াটাও বেশ গরম আবহাওয়াপূর্ণ। সেই গরমে চারিদিকে মৌনতাকে খুঁজতে খুঁজতে হাঁপিয়ে উঠেছে আদর্শ। হয়তো মেয়েটা বাড়িতে চলে গেছে। অবশ্য বাড়িতে যাবে না তো কি, তার জন্য এখনো কলেজে অপেক্ষা করে বসে থাকবে নাকি? আদর্শ হতাশ হয়ে কলেজ ক্যাম্পাসের ঘাসের উপর বসলো। অদূরে চোখে পড়ল একজোড়া শালিকের পানে। একটা শালিককে ছেড়ে অন্য শালিকটা দূরে যাচ্ছে না একদণ্ড। কোনোভাবে একটা শালিক যদি একটু উড়ে নিজের দূরত্ব করে নিচ্ছে, তবে অন্য শালিকটা উড়ে গিয়ে নিজেদের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে দিচ্ছে পরক্ষণেই। আদর্শ ওষ্ঠ প্রসারিত করে মৃদু হাসল। পশু পাখিরাও বুঝি তাদের সঙ্গীর উপরে অভিমান করে, আর তাদের সঙ্গীরা এভাবেই পিছনে পিছনে ঘুরে তাদের অভিমান ভাঙায়। শালিক দুটোর থেকে দৃষ্টি সরিয়ে আদর্শ তাকালো দূর আকাশের পানে। ভাবতে শুরু করলো তার জীবনের সবচেয়ে ভুলময় সেই দিনটির কথা। মৌনতাকে নিজের ক্রোধের বশে ওভাবে কথা শুনিয়ে খানিক বাদে খারাপ লাগতে শুরু করলো আদর্শের। হৃদয়টা কেমন অস্থির হয়ে উঠল মেয়েটার ব্যথায়। আদর্শ আর চোখে তাকিয়ে পুরো ক্লাসময় খুঁজলো মেয়েটাকে, কিন্তু কোথাও নেই মৌনতা। হয়তো মেয়েটা তার ধারালো বাক্যগুলোর আঘাত ধারণ ক্ষমতা হারিয়ে বাড়িতে চলে গেছে। হৃদয়ে কেমন অদ্ভুত খারাপ লাগা সৃষ্টি হলো ছেলেটার। তবে নিজেকে নিজে দমন করলো আদর্শ। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আজকের এই ঘটনায় অন্তত ওই বিরক্তিকর মেয়েটার হাত থেকে সে এবার বেঁচে যাবে। তাছাড়া শুধু শুধু তার আদর্শ এগুলো কটু বাক্য শোনায়নি মৌনতাকে। মেয়েটারও যথেষ্ট দোষ ছিল। মেয়েটা সারাদিন তাকে বিরক্ত করতে করতে অতিষ্ঠ করে তুলেছে। আর আজ তো সকল সহ্যের সীমা অতিক্রম করে ফেলেছে। পুরো ক্লাসের সম্মুখে ব্ল্যাকবোর্ডে লিখে রেখেছে আদর্শ বলদ। মৌনতাকে থাপ্পড় মারায় তার যদি সম্মানহানি হয়ে থাকে, তবে ব্ল্যাকবোর্ডে লেখার কারণে আদর্শেরও সম্মানহানি ঘটেছে। রাতের আধারে ছেয়ে গেছে শহরের বুক। কৃত্রিম আলোগুলো ধীরে ধীরে নিভতে শুরু করেছে এক এক করে। আদর্শ এখনো পড়ার টেবিলে বসে তাকিয়ে রয়েছে বইয়ের ভাঁজে। নিত্যদিন বইয়ের ভাঁজে তাকিয়ে পড়ায় মন দিলেও আজ আর মন বসল না সেদিকে। মৌনতা যে তাকে আজ আর বিরক্ত করেনি একবারও। জানালা গলিয়ে মিহি কণ্ঠে হাত ছেড়েনি আদর্শ বলে। ক্রমেই চিত্ত অস্থির হয়ে উঠছে ছেলেটার। এতদিন মৌনতার ডাকাডাকি অত্যাচারে বিরক্ত হতো মেয়েটার উপর, আর আজ মেয়েটা চুপচাপ আছে বলে বিরক্ত হচ্ছে। তবুও সেই সন্ধ্যা থেকে নিজেকে দমিয়ে রাখছে আদর্শ। বারংবার বুঝাচ্ছে যা হয়েছে ঠিক হয়েছে। ওই অভদ্র বিরক্তিকর মেয়েটা তার পিছু ছেড়েছে, কিন্তু মনটা যে আজ বড্ড বেহায়া হয়ে উঠেছে। সে মানছে না কিছুতেই, বারংবার না চাইতেও খুঁজে যাচ্ছে মৌনতাকে। খুঁজে যাচ্ছে মৌনতাকে। আদর্শ পড়া রেখে উঠে দাঁড়ালো। ধীর পায়ে দাঁড়ালো জানালার নিকটে। লুকিয়ে চুরিয়ে পর্দার আড়াল থেকে তাকালো মৌনতার জানালার পানে। মেয়েটার জানালাটা বন্ধ। আদর্শের হৃদয় ব্যাকুল হলো। ভীষণভাবে ইচ্ছে হলো একটাবার মৌনতার নাম ধরে ডাকতে, তবে নিজের চিরচেনা সে ব্যক্তিত্ব বাদ সাধল আদর্শকে।
মৌনতাকে ডাকতে গিয়েও আবারও ফিরে এলো ছেলেটা। বই খাতা গুছিয়ে কক্ষের আলো নিভিয়ে শুয়ে পড়ল বিছানায়। এখন তার ঘুমানো প্রয়োজন, হয়তো ঘুমালে ওই অভদ্র মেয়েটার কথা আর মনে পড়বে না। কিন্তু ঘুমও এই মুহূর্তে বেইমানি করলো আদর্শের সনে। কিছুতেই ছেলেটার দুই আঁখি জুড়ে ধরা দিল না সে, উল্টো কিশোর বালককে আরো অস্থিরতায় পতিত করলো। নিজের অস্থিরতাকে সামাল না দিতে পেরে আবারও বিছানা ছেড়ে উঠে জানালার নিকটে পৌঁছালো আদর্শ। কিছুটা ইতস্তত ভঙ্গিতে এবার সে ডেকেই বসলো। মৌনতা। এপাশ থেকে কোনো সাড়া এলো না। কোনো কপালে ভাঁজ পড়ল আদর্শের। একটু কেশে গলা পরিষ্কার করলো ছেলেটা, আবারও ডাকলো, মৌনতা, মৌনতা। পূর্বের দুই বারের ন্যায় এবারও মৌনতা দেখা মিলল না। মেয়েটা কি তবে বাসায় নেই? আবার এটাও হতে পারে যে মেয়েটা আদর্শের উপর অভিমানে সাড়া দিচ্ছে না। কিন্তু কাল সকালে নিশ্চয়ই স্কুলে যাবে মৌনতা। মেয়েটা এমনি অভদ্র বাচাল হতে পারে, তবে স্কুল কামাই করে না খুব একটা। আদর্শ নিজের বিছানায় শুয়ে পড়ল আবারও। অস্থিরতায় ছটফট করতে করতে আখিদয় বন্ধ করলো ঘুমানোর উদ্দেশ্যে। সুদীর্ঘ এক রাতের বিদায় ঘটিয়ে আধারে ঢাকা আকাশ জুড়ে স্থান করে নিল উজ্জ্বল সূর্যটা। চারিদিক আলোয় আলোকিত হয়ে জানান দিল নতুন দিনের সূচনার। আজ আদর্শ একটু আগেভাগে কোচিংয়ের উদ্দেশ্যে তৈরি হয়ে বেরিয়েছে। চুপচাপ নিজের বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে মৌনতার। যে ছেলে প্রতিদিন মৌনতার বিরক্তি থেকে বাঁচতে লুকিয়ে লুকিয়ে কোচিংয়ে যায়, সেই ছেলে কিনা আজ অপেক্ষা করছে মেয়েটার জন্যে। যদিও ওই অভদ্র মেয়েটার জন্য মোটেও দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করার ইচ্ছে ছিল না আদর্শের, কিন্তু মনটাকে যে মানাতে পারছে না। ওই যে কথায় আছে না, ঘরের শত্রু বিভীষণ, আদর্শের মনটাও ঠিক তেমন। মন আদর্শের, অথচ ব্যাকুল হচ্ছে তারই শত্রুর জন্যে। সাথে আবার আদর্শের এতকালের অনুভূতিহীন হৃদয়টা আজ সগৌরবে নিজের অনুভূতিকে জানান দিচ্ছে প্রচণ্ডভাবে। যদিও কিশোর ছেলেটা তা বিশ্বাস করতে নারাজ। সে আর ওই অভদ্র মৌনতা অসম্ভব। মনে মনে মৌনতাকে অসম্ভারের খাতায় ফেলে দিলেও দিব্যি সে দাঁড়িয়ে অপেক্ষা করছে মেয়েটার জন্য। আবার ভেবেও রেখেছে যে মৌনতাকে তাদের বিল্ডিং হতে বেরিয়ে আসতে দেখবে, অমনি সে হাঁটা ধরবে কোচিংয়ের উদ্দেশ্যে, যাতে মৌনতা খুনাক্ষরেও টের না পায় আদর্শের হৃদয়ের আকুলতাকে। কিন্তু মৌনতা এলো না। আদর্শ আরো কিছুক্ষণ সময় দাঁড়িয়ে রইল ওখানেই। মৌনতার খোঁজ খবর নেই কোনো। এদিকে কোচিংয়েরও সময় হয়ে এসেছে। মন না চাইলেও আদর্শ পা বাড়ালো কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তার মধ্যে আবারও কিছুক্ষণ অপেক্ষা করলো মৌনতার আসার জন্যে, কিন্তু মেয়েটা এলো না। হতাশ করলো আদর্শকে। সময়ের পরিক্রমায় কেটে গেল 2 দিনই। আদর্শ এই 2 দিনে উন্মাদের ন্যায় হয়ে উঠেছে মৌনতাহীনা। যে মেয়েটার বিরক্তিতে নাজেহাল হয়ে এতদিন সে ভেবেছিল জীবনের শান্তি খুইয়েছে, আজ সে বুঝতে পারল আসলে তার জীবনের শান্তি ওই মেয়েটার মধ্যেই নিহিত ছিল। আদর্শ এবার ভীষণ গাঢ়ভাবে উপলব্ধি করতে সক্ষম হলো মৌনতার প্রতি তার দুর্বলতা। সে জানে না মেয়েটার জন্য তার মনের অনুভূতিগুলোকে ঠিক কোন ধারায় ফেলা যায়, তবে সে এইটুকু বেশ বুঝেছে তার কিশোরী হৃদয় মৌনতাকে চায়। বাচাল মেয়েটার বাচালগিরিতে আবারও সিক্ত হতে চায়। মৌনতার জানালা খোলার আশায়, স্কুল কিংবা কোচিংয়ে দেখা হওয়ার আশাতে দিনাতিপাত করতে শুরু করলো আদর্শ। কিন্তু এখন যে মেয়েটার দেখা মেলায় ভার, আদর্শ বার কয়েক ভেবেছিল মৌনতাদের বাসায় যাবে, তার সাথে কথা বলবে, কিন্তু নিজের ইতস্তত বোধের জন্য তা আর করে উঠতে সক্ষম হয়নি। প্রতিদিনের ন্যায় আজও স্কুলে গিয়ে আদর্শ অপেক্ষা করলো মৌনতার আসার, কিন্তু মৌনতা এলো না। তবে তার 2 বান্ধবী রিমা আর জেবা ঠিকই এসেছে। একটা মেয়ের হাত ধরে হিড় করে তারা টেনে এনে দাঁড় করালো আদর্শের সম্মুখে। অগ্নিকণ্ঠে মেয়েটাকে শুধালো। ব্ল্যাকবোর্ডে কথা লিখেছে কে বল? মেয়েটা ভয়ার্ত কণ্ঠে বলল, আমাদের ক্লাসের রাসেল লিখেছে। আদর্শ বিস্মিত হলো। হৃদয়ের কোনো অনুতাপেরা জাগ্রত হলো হুড়মুড়িয়ে। তার মানে মৌনতা ওই লেখাটা লিখেনি, শুধুই পুরো ক্লাসের সম্মুখে এসে থাপ্পড় মেরে দিয়েছিল মেয়েটাকে। এতদিন নিজের অনুভূতিকে একপাশে রেখে মৌনতার অপেক্ষায় প্রহর গুনেছে আদর্শ। আজ আবার তার সাথে যুক্ত হলো অনুতাপেরা। আদর্শ দিশেহারা হলো। আর অপেক্ষা করা যাবে না, মৌনতার কাছে মাফ চাইতে হবে। প্রয়োজনে নিজের ইতস্তত বোধ ভেঙে মেয়েটার বাসায় যাবে। ব্যাগ হাতে মৌনতা উদ্যত হলো ক্লাসের বাহিরে যেতে। তবে তাৎক্ষণিকভাবে ছেলেটার পথ আগলে দাঁড়ালো জেবা এবং রিমা। জেবা ক্রোধে হিসিয়ে আদর্শের উদ্দেশ্যে বলল, তুই আসলেই একটা বলদ আদর্শ, নয়তো না জেনে শুনে মৌনতাকে অপমান করতি না। জেবা থামতে রিমা আঙ্গুল তুলল আদর্শের পানে, শাসিয়ে বলল, ক্লাসের ভালো ছাত্র বলে কি তুই মাথা কিনে নিয়েছিস? সেদিন কিছু বলিনি, তার মানে এই নয় যে বলবো না। মৌনতা একবার আসুক, তারপর তোকে আমরা দেখে নেব। রিমা বা জেবার কোনো হুমকি ধমকি কর্ণে পৌঁছাতে সক্ষম হলো না আদর্শের। তার হৃদয় এখন ছুটে যেতে চাইছে মৌনতার নিকট। না জেনে কত বড়ই ভুল করেছে সে। আদর্শ উপেক্ষা করলো জেবা এবং রিমাকে, আবারও পা বাড়ালো চলে যেতে, কিন্তু সে চলে যেতে আর পারল না। তার আগে ক্লাসে একজন শিক্ষক প্রবেশ করলেন। আদর্শ প্রচণ্ড অস্থিরতা এবং উত্তেজনা নিয়ে কোনো রকমে ক্লাসগুলো শেষ করলো।
স্কুল ছুটি হতেই এক প্রকার দৌড় লাগালো সে বাড়ির পথে। রাস্তায় যেতে যেতে ভেবে নিল মৌনতা তাকে এরপর থেকে যত ইচ্ছা বিরক্ত করুক সে আর কিছুই বলবে না। আজ থেকে নিজ কক্ষের জানালাটা আর আটকাবে না, এমনকি ঝড়ের রাতেও না। মৌনতার সাথে প্রতিদিন স্কুলে যাবে, মৌনতাকে পড়াবে সে। ওই অভদ্র খারাপ ছাত্রীটিকে সে ভালো করে তুলবে। কথাগুলো ভাবতে ভাবতে হেসে ফেলল আদর্শ। কিশোর বয়সের অনুভূতিগুলো সম্ভবত এমনই হয়, কত পাগলামিপূর্ণ চিন্তা চেতনায় স্থান করে নেয় মস্তিষ্ক জুড়ে। খানিক বাদে আদর্শ ঘরে পৌঁছালো। নিজ কক্ষে প্রবেশ করে সর্বপ্রথম মৌনতার কক্ষের দিকে জানালাটা খুলে দিল। মেয়েটার জানালাটা এখনো বন্ধ, নিশ্চয়ই তার উপর অভিমান থেকেই জানালা আর না খোলার পণ করে নিয়েছে মৌনতা। আদর্শ নিজ বাসা থেকে বের হলো, একটু হেঁটে গিয়ে ঢুকলো মৌনতাদের বিল্ডিংয়ে। কেমন ইতস্তত লাগছে তার। পাড়া প্রতিবেশীদের ঘরে কখনো আদর্শের যাওয়া হয়নি, কিন্তু আজ এছাড়া আর কোনো উপায় নেই। চঞ্চল পায়ে আদর্শ গিয়ে দাঁড়ালো দোতলায় মৌনতাদের ঘরের সম্মুখে। বিশাল এক তালার সংযোগ দৃশ্যমান হলো দরজাতে। আদর্শের বুকে কম্পন ধরল, ভয় জাগলো হৃদয় কুঠুরিতে। মেয়েটা কি তবে তার উপর অভিমান নিয়ে চলে গেছে কোথাও? কিন্তু কোথায় যাবে? আদর্শের খেয়াল এলো তার মায়ের কথা। সুলতানা বেগমের সাথে বেশ ভাবছিল মৌনতার, সে নিশ্চয়ই জানে মৌনতার কথা। এক বুক আশা নিয়ে নিজ গৃহে ছুটে এলো আদর্শ। দৌড়ে মায়ের কক্ষে ঢুকে খানিকটা ইতস্তত ঘেরা কণ্ঠে শুধালো, মা, মৌনতারা কোথায়? সুলতানা বেগম তাকালেন ছেলের অস্থির মুখশ্রীর পানে, বেশ স্বাভাবিক কণ্ঠে বললেন, ওরা তো চলে গেছে এখান থেকে। ওর বাবার চাকরির সূত্রে এখানে ভাড়া থাকতো ওরা। বাবার বদলি হয়েছে, ওরাও চলে গিয়েছে। মায়ের কথা শুনে যেন আকাশ থেকে পড়ল আদর্শ। হৃদয়টা অগ্নিদগ্ধ হলো মুহূর্তেই। তবে কি নিজের একটা ভুলের কারণে সে হারিয়ে ফেলল মৌনতাকে, তার জীবনের শান্তি নামক ওই কিশোরী মেয়েকে? হারিয়ে ফেলল কি জীবনের প্রথম অনুভূতিকে? সেই দিন থেকে আদর্শ অপেক্ষা করছে মৌনতার জন্যে। জীবনে কতগুলো দিন, কতগুলো বসন্ত অতিক্রম করে অবশেষে ফিরে পেল সে মেয়েটাকে, তার মৌনতাকে। ওষ্ঠ প্রসারিত করে আদর্শ হাসলো, আবারও তাকালো অদূরে সেই শালিক জোড়ার পানে। ইতিমধ্যে অভিমানী শালিকের অভিমান ভেঙেছে, ভাব জমেছে তার সঙ্গীর সাথে। আদর্শ চেয়ে চেয়ে দেখলো তাদের খুনসুটি। মৃদু কণ্ঠে আওড়ালো, আমার অভিমানী শালিক ফিরে এসেছে এতকাল। তার অভিমানের সাম্রাজ্য খুঁটিয়ে দিতে ব্যাকুল আমার মন প্রাণ। নতুন সময়, নতুন দিন। নীল আকাশ জুড়ে স্থান করে নিয়েছে নতুন এক উজ্জ্বল সূর্য। আদর্শ আজ একটু তাড়াতাড়ি কলেজে এসে পৌঁছেছে। মৌনতার সাথে দেখা করতে হবে, যে তার কাছে মাপ চাইতে হবে। আচ্ছা, গতকাল তার সাথে মেয়েটা কতক্ষণ ধরে ঝগড়া করলো, তার মধ্যে কি আদর্শ একটা বারের জন্য চিনতে পারেনি তাকে? যদি চিনতে পারতই তবে কেন তার নাম ধরে একটা বারের জন্য ডাকলো না? কেন একটা বারের জন্য বলল না? বাহ আদর্শ, তুমি তো দেখছি ঝগড়া শিখে গেছো। আদর্শ মনক্ষুণ্ণ হলো। পরক্ষণে আবার ভাবলো সেও তো গতকাল ক্রোধ এবং ঝগড়ার বশবর্তী হয়ে চিনতে পারেনি মৌনতাকে। তাছাড়া আগের তুলনায় আদর্শের চেহারা এবং শারীরিক কাঠামোর পরিবর্তন ঘটেছে অনেকটাই। সে কিশোর বয়সের হ্যাংলা পাতলা দেহের স্থানে এখন স্থান করে নিয়েছে শক্তপোক্ত পুরুষালী এক দেহ। গাল জুড়ে হালকা কালো চাপ দাড়ির ছড়াছড়ি, যদিও এখনো তার দাড়ির গাঢ়ত্ব ধারণ করেনি। হয়তো তাই আদর্শকে চিনতে পারেনি মৌনতা। তপ্ত নিঃশ্বাস ফেলল ছেলেটা। ক্লাসের সময়ের পূর্বেই গিয়ে দাঁড়ালো কলেজ গেটের সম্মুখে। অপেক্ষা মৌনতা আসার। মেয়েটা আসলেই তার সাথে কথা বলতে হবে, মাপ চাইতে হবে সেদিনের করা ভুলগুলোর। নিজ ভুলে একবার নিজের প্রেয়সিনীকে হারিয়ে যেতে দিয়েছে সে, সেই ভুল এখন শুধরানোর সময় হয়ে এসেছে। আদর্শ আগে ভাগে এসে কলেজ গেটের সম্মুখে দাঁড়িয়ে থাকলেও মৌনতা এলো একদম গুনে গুনে ক্লাস শুরু হওয়ার 15 মিনিট আগে। দূর থেকেই সে খেয়াল করলো আদর্শকে, তবে খুব একটা পাত্তা দিল না সেদিকে। আদর্শকে উপেক্ষা করেই পা বাড়ালো গেটের দিকে। আদর্শ ছুটে এলো মৌনতার নিকট। মেয়েটার পথ আগলে দাঁড়িয়ে বলল, মৌনতা। মৌনতা থমকে দাঁড়ালো। কতদিন পর নিজের নামটা শুনলো তার প্রিয় পুরুষের কণ্ঠে। মেয়েটার হৃদয় কম্পিত হলো। পুরনো স্মৃতিরা হানা দিল চোখের পাতায়। তবে নিজেকে দুর্বল হওয়ার পক্ষপাতই হলো না মৌনতা। সেদিনের সেই অপমান, সেই আঘাত এত সহজে ভোলার নয়। দৃষ্টিতে তীক্ষ্ণতা নিয়ে মেয়েটা ফিরে তাকালো আদর্শের প্রাণে। ভ্রু কুচকে শুধালো, জি, ডাকলেন কেন? আবার অ্যাপ্রন পরিষ্কার করানোর চিন্তা ভাবনা আছে নাকি? দেখুন, কাল আমি ভুলবশত আপনার অ্যাপ্রন নষ্ট করেছি, আর আপনি ইচ্ছাকৃত আমার অ্যাপ্রন নষ্ট করেছেন হিসাব বরাবর। এরপর আমি আর আপনার অ্যাপ্রন পরিষ্কার করতেও ইচ্ছুক নই, আর ঝগড়া করতে ইচ্ছুক নই। আদর্শ উত্তর দিল না মৌনতার কথায়, বরং সে চঞ্চল কণ্ঠে বলল, তুমি আমাকে চিনতে পারোনি মৌনতা? আমি আদর্শ। মৌনতা চোখ মুখ কুচকালো ভাবুক ভঙ্গিতে বলল, কোন আদর্শ? ওই যে নবম দশম শ্রেণীতে একসাথে পড়তাম, সেই আদর্শ। মৌনতা কিছুক্ষণ ভাবার ভান ধরল, অতঃপর স্বাভাবিক কণ্ঠেই বলল, দুঃখিত, আমি আপনাকে চিনতে পারছি না।
আদর্শের হৃদয় ব্যথিত হলো। যে নারীর জন্য সে এতদিন অপেক্ষা করলো, এতগুলো বসন্ত পাড়ি দিল নিঃসঙ্গতায়, সে নাকি আজ চিনতে পারছে না আদর্শকে। তবুও ছেলেটা হার মানল না। আদর্শ আরো উঠে পড়ে লাগলো প্রেয়সী স্মৃতিতে নিজেকে ফুটিয়ে তুলতে। ব্যস্ত কণ্ঠে বলল, মনে করো আমরা একসাথে পাশাপাশি বাড়িতে থাকতাম, একসাথে স্কুলে যেতাম, তোমার কক্ষের জানালা এবং আমার কক্ষের জানালা একসাথে ছিল, তুমি বিরক্ত করতে আমাকে। চোখ মুখ কিছুটা শক্ত হলো মৌনতার। ধারালো কণ্ঠে এসে বলল, দুঃখিত, আমার স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল হয় আমি কোনো আদর্শকে মনে করতে পারছি না। কণ্ঠে তোলা বাক্যের সমাপ্তি ঘটিয়ে মৌনতা হাঁটা ধরল কলেজের ভেতরের দিকটাতে। আদর্শ পিছু নিল তার। মৌনতার পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, একটু মনে করো প্লিজ, কিশোরী বয়সে তুমি আমাকে বিরক্ত করতে ভীষণ। আমি একদিন অপমান করেছিলাম তোমাকে, তারপরে তুমি হারিয়ে গেলে। মৌনতা হাসলো। তাচ্ছিল্যের কণ্ঠে বলল, কিশোরী বয়সটাই মনে রাখিনি, আর তো কিশোরী বয়সের বিরক্ত করা মানবকে। তুমি নিশ্চয়ই আমার অপমানের জন্য আমাকে না চেনার ভান করছো। আমি জানি তুমি আমাকে এভাবে ভুলে যেতে পারো না। মৌনতা থমকে দাঁড়ালো। ওষ্ঠবাঁকিয়ে হেসে বলল, আমি ভীষণ আত্মসম্মানহীন নারী, তাই না কারোর অপমানকে মনে রাখি আর না অপমানকারীকে। আশা করি বুঝতে পেরেছেন আপনি। কথাটা বলেই হন হন করে প্রস্থান করলো মৌনতা। আদর্শ এবার আর পিছু গেল না মেয়েটার। থম মেরে দাঁড়িয়ে রইল ওখানেই। মৌনতা তাকে চিনতে পারছে না, এই কথা যেন কোনো দিক থেকেই বিশ্বাস হচ্ছে না তার। মেয়েটা কি তবে মিথ্যা বলছে? হতেও পারে। পুরনো অভিমানকে পুষে রেখে হয়তো তাকে চিনতেই পারছে না বা চিনতে চাইছে না। আদর্শ চঞ্চল পায়ে আবারও ছুটল মৌনতার পানে। তবে এবার আর মেয়েটার নিকট পৌঁছানোর আগে ক্লাস দখল করেছে প্রফেসর। আর কথা হলো না মৌনতার সাথে। দুপুরে তপ্ত রৌদ্র, চারিদিকে ভ্যাপসা গরমে ছড়াছড়ি। সূর্যটাও আজ প্রখর ভীষণ। আদর্শ কলেজ থেকে ফিরেছে কিছুক্ষণ আগে। সেই থেকে অস্থির ভঙ্গিতে নিজ কক্ষে পায়চারি জুড়েছে। কলেজ এর শেষে মৌনতাকে ডেকেছিল, পিছুও নিয়েছিল তার, কিন্তু মেয়েটা আবারও তাকে না চেনার ভান ধরে উপেক্ষা করে চলে গেছে। আদর্শের মস্তিষ্কে এইটুকুই ধরছে না যে মৌনতা তাকে কিভাবে চিনতে পারছে না। পুরো একটা বছর জোকের ন্যায় পিছনে পড়েছিল তার। যদি খুব আদরে একটা বছর কোনো কুকুর কিংবা বিড়ালকে লালন পালন করা হয়, তারপর সে হারিয়ে গেলেও তো এত সহজে ভুলে যাওয়া যায় না। স্মৃতির পাতার কোনো এক অংশ জুড়ে স্থান করে নেয় ওই প্রাণীগুলো। আর সেক্ষেত্রে সে তো মানুষ। একটা মানুষকে কিভাবে এত তাড়াতাড়ি ভুলে গেল সে? ভুলে যাক সবটা। সে না এবার নিজ দায়িত্বে মৌনতাকে মনে করাবে সবটা, কিন্তু কি করে? আদর্শের মনে পড়ল তার মায়ের কথা। সুলতানা বেগমের সাথে তো দারুণ ভাব ছিল মেয়েটার। আজ এত বছর পর যদি কোনোভাবে শোনে সেই মৌনতা ফিরে এসেছে, তবে নিশ্চয়ই সুলতানা বেগম খুব খুশি হবেন। তার বাড়িতে নিয়ে আসবেন, আবার আগের মতোই সখ্যতা করার চেষ্টা করবেন। আদর্শ এক বুক আশা নিয়ে গেল মায়ের কাছে। সুলতানা বেগম কাজ করছিলেন রান্নাঘরে। ছেলেকে দেখেই তিনি শুধালেন, কিছু বলবি? আমতা আমতা শুরু করলো আদর্শ। ইতস্তত ভঙ্গিতে বলল, আজ মৌনতাকে দেখেছিলাম, আমাদের মেডিকেলেই পড়ছে। সুলতানা বেগম নিজের কাজ থামালেন। আদর্শের পানে তাকিয়ে বললেন, এর মানে ও ঢাকা চলে এসেছে। দিন 5 আগে কথা বলেছিলাম, তখন বলল আসছে। দাঁড়া, ওকে কল করতে হবে একটা। আদর্শ যেন আহাম্মক বনে গেল। তার মা আগে থেকে জানতো মৌনতা ঢাকা এসেছে। এর মানে মৌনতার সাথে তার যোগাযোগ ছিল, আর সে কিনা এতগুলো দিন ওই মেয়েটাকে খুঁজে খুঁজে দহনের যন্ত্রণায় মরমর অবস্থা অতিবাহিত করেছে। আচ্ছা, এত বছরেও আদর্শের এটা কেন একবারও মনে হয়নি সুলতানা বেগমের সাথে মৌনতার যোগাযোগ থাকতে পারে? আদর্শের আজ ভীষণভাবে মনে হচ্ছে সে আকার রসিকা ছাড়া একখানা বলদ। ওই যে বহুদিন আগে রাসেল ব্ল্যাকবোর্ডে লিখেছিল আদর্শ বলদ, খুব একটা ভুল কিছু লেখেনি। কোনো খোঁজখবর না নিয়ে, মায়ের কাছে না জিজ্ঞাসা করে নিজ মনের ভিতর এতগুলো দিন আগুন জ্বালিয়ে ভুগছে সে। আদর্শের এবার খুব ইচ্ছে হলো সুলতানা বেগমের নিকট মৌনতার মোবাইল নাম্বারটা চাইতে, কিন্তু কেমনটা লজ্জা লজ্জা লাগছে। মায়ের কাছে হঠাৎ এভাবে একটা মেয়ের নাম্বার চাইলে সে নিশ্চয়ই কিছু মনে করবে। আদর্শ একবার সুলতানা বেগমের কাছে নাম্বার চাইতে গিয়েও ফিরে এলো। রান্নাঘর থেকে বেরিয়ে মায়ের অগোচরে খুঁজতে লাগলো তার মোবাইলখানা। খুব বেশি কষ্ট করতে হলো না মায়ের মোবাইল পেতে। বসার কক্ষে টেবিলের উপরই পড়েছিল মায়ের মোবাইলটা। আদর্শ মোবাইলটা হাতে নিল। আশেপাশে তাকিয়ে খুব সাবধানে নিজের মোবাইলে তুলে নিল মৌনতার নাম্বারটা। নিকোষ কারো রাত। চারিদিকটা নীরব নিস্তব্ধ ছেয়ে গেছে। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে রাত 12টা অতিক্রম করেছে। আদর্শ মোবাইল হাতে নিয়ে মৌনতার নাম্বারের পানে তাকিয়ে রয়েছে। কল দিতে সাহস হচ্ছে না। যদি মেয়েটা কিছু মনে করে, যদি তাকে অপমান করে।
আজ পর্যন্ত কোনো মেয়ের দ্বারা অপমানিত হয়েছে বলে আদর্শর মনে পড়ছে না। আজ যদি অপমানিত হয়, হলে হোক তো। আদর্শ ধাতস্থ করল নিজেকে। প্রেমিকার যদি 2-4টা শক্ত বাক্য বা অপমানই হজম করতে না পারে সে, তাহলে কেমন প্রেমিক? তাছাড়া সেও তো অপমান করেছিল মৌনতাকে। মনের ভিতর হাজারো চিন্তার অবসান ঘটে শেষ পর্যন্ত কলটা সে করেই ফেলল মৌনতাকে। সেকেন্ড কয়েক রিং হতে কলটা ধরল মেয়েটা। জেগেছিল মেয়েটা, তাই কল রিসিভ করতে খুব একটা সমস্যা হয়নি তার। তবে এত রাতে অপরিচিত নাম্বার থেকে কল আসতে দেখে অবশ্যই অবাক হয়েছে। কে এত রাতে আবার কল করেছে তাকে? মৌনতা কলটা ধরেই নম্র কণ্ঠে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। আদর্শ যেন জমে গেল। মৌনতার কণ্ঠস্বর কর্ণে পৌঁছাতেই শীতল হলো তার বক্ষস্থল, কিন্তু বলতে পারল না কিছুই। কেমন যেন সব তালগোল পাকিয়ে যাচ্ছে তার। অবশ্যই এই তালগোল পাকানোটা আদর্শর ক্ষেত্রে খুব একটা অস্বাভাবিক কিছু নয়। সে যে আর চিরচেনা ব্যক্তিত্বের নিয়মগুলো ভেঙে যাচ্ছে আজ। এভাবে রাত 12টার পর কোনো মেয়েকে সে নিজে কল করেনি কখনো। আজ সময়ের পরিক্রমায় প্রিয় মানুষকে ফিরে পেতে কত কী না করতে হচ্ছে এবং হবে। বেশ খানিকটা সময় অতিবাহিত হওয়ার পরও যখন এপাশ থেকে কোনো কথা শোনা গেল না, তখন মৌনতার মেজাজ চটল কিছুটা। রুক্ষ কণ্ঠে বলল, এত রাতে কল করে কথা বলছেন না কেন? কথা বলতে পারেন না নাকি গলায় তেলাপোকা বেঁধেছে? আমার কাছে আসিয়েন, সাঁড়াশি দিয়ে তেলাপোকা তুলে দিব। আমি আবার ভবিষ্যৎ ডাক্তার কিনা? মৌনতার কথাটা শেষ করার প্রায় সাথে সাথে ওপাশ থেকে ভেসে এলো আদর্শের পুরুষালী কণ্ঠস্বর। থমথমে কণ্ঠে সে বলল, সেক্ষেত্রে আমার কণ্ঠনালীতে বাধা তেলাপোকা আমি উপড়ে ফেলতে সক্ষম। আমিও ভবিষ্যৎ ডাক্তার কিনা। মৌনতা বিস্মিত হলো। আদর্শের কণ্ঠস্বর চিনে নিতে খুব একটা বেগ পেতে হলো না তাকে। হয়তো মানুষটা তার নেই, মানুষটার সাথে দূরত্ব বেড়েছে, তাই বলে মানুষটাকে সে ভুলে যায়নি। মানুষটার সাথে জড়িত প্রতিটা খুঁটিনাটি বিষয়াদি বেশ সুন্দরভাবেই স্মরণে আছে তার। মৌনতা বিস্মিত স্বরে বলল, আদর্শ? আদর্শ হাসল, ওষ্ঠ বাঁকিয়ে বলল, যাক, চিনতে পেরেছো তাহলে। নির্দ্বিধায় কণ্ঠস্বরটা চিনলেও এটাই যে আদর্শ তা বিশ্বাস করতে যেন কষ্ট হলো মৌনতার। আদর্শ তার নাম্বার কোথা থেকে পাবে, আর এত রাতে কলই বা কেন করবে? যতদূর মৌনতার স্মরণে আছে, আদর্শ একদমই পছন্দ করতো না তাকে। সর্বদা মৌনতার থেকে নিজেকে দূরে রাখতে তৎপর থাকতো। কিন্তু আজ এত বছর পরে আবারও সেই মানুষটার সাথে সাক্ষাৎ যেন বলে দিচ্ছে অন্য কথা। তার উপর মাত্র একদিনের দেখায় হুট করে এত রাতে কল। মৌনতা নিজের কান থেকে মোবাইলটা নামিয়ে দৃষ্টির সম্মুখে ধরল। মোবাইলের স্ক্রিনে জলজল করা নাম্বারটা একবার দেখে আবারও কানের নিকট ধরল। কিছুটা অবাক সুরে শুধালো, আপনি আমার নাম্বার কোথায় পেলেন? মায়ের থেকে নিয়েছি। আদর্শের সোজাসাপটা জবাব। কিছুটা ভরকালো মৌনতা, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, আন্টি আপনাকে আমার নাম্বার দিয়ে দিল? কেন, দেওয়া বুঝি বারণ ছিল? না, তেমন হয়। তবে আপনি আমাকে এত রাতে কল করেছেন কেন? নিশ্চয় এত রাতে একটা অবিবাহিত মেয়েকে কল করা কোনো আত্মসম্মানবোধ পরিপূর্ণ ভদ্র ছেলের কার্য নয়। আদর্শের মুখশ্রী থমথমে হলো। গভীর কণ্ঠে সে শুধালো, তুমি আমাকে অপমান করছো? দাঁতে দাঁত চাপলো মৌনতা। কিছুটা শক্ত কণ্ঠে বলল, আমি বিরক্তিকর কিংবা আত্মসম্মানহীন হতে পারি, তবে আপনাদের মতো এতটা ভদ্র সভ্য নই যে যখন তখন কোনো অপরাধ ব্যতীত কাউকে অপমান করব। বাহ, সকালে বললে আমাকেই তোমার মনে নেই, অথচ এখন দেখছি অপরাধ ব্যতীত তোমাকে যে অপমান করেছিলাম তা ঠিকই মনে রেখেছো। আদর্শের কথায় থতমত খেয়ে গেল মৌনতা। আমতা আমতা করে বলল, মনে ছিল না তো, সকালেই আপনি বলে বলে মনে করিয়ে দিলেন তো। আদর্শ যেন মজা পেল মৌনতার কথায়, বাঁকা হেসে বলল, সুলতানা বেগমকে মনে আছে? তার সাথে যোগাযোগও আছে, কিন্তু তার ছেলেকে মনে নেই। এটা কি আদৌ বিশ্বাসযোগ্য মৌনতা? মৌনতা কেসে উঠল। একটু সময় নিয়ে বলল, আন্টির গা থেকে আমি মা মা গন্ধ পেয়েছিলাম, আর তিনিই প্রথম নারী ছিলেন যিনি আমাকে মাতৃ স্নেহ দিতে আগ্রহ দেখিয়েছিলেন, আমাকে বুকে আগলে নিয়েছিলেন, তাই ভুলে যেতে পারিনি তাকে। তাহলে নিশ্চয়ই তার 2 ছেলে আছে, তার মধ্যে ছোট ছেলের নাম আদর্শ। এটাও এত সহজে ভুলে যাওনি? মৌনতার চোখ মুখ শক্ত হলো। শক্ত কণ্ঠে বলল, ভুলে গিয়েছি। তুমি ধরা পড়ে গেছো মৌনতা, তাই আপাতত নাটকটা বাদ দাও। মৌনতা কথা ঘোরানোর চেষ্টা করলো। কথা ঘুরিয়ে বলল, আপনি আমাকে এত রাতে কল কেন করেছেন? অবশ্যই কথা বলতে। কথা বলা শেষ, আমি রাখছি এখন। আদর্শ ব্যস্ত হয়ে উঠল। চঞ্চল কণ্ঠে বলল, কল কাটবে না তুমি মৌনতা। দাঁতে দাঁত চাপলো মৌনতা। কটমট করে বলল, আপনার কথা শুনতে আমি বাধ্য নই। বুঝলাম, তবে আমার কিছু কথা শোনার জন্য অবশ্যই তুমি বাধ্য। মোটেই না। মৌনতা, তুমি কল।
আর কিছু বলার সুযোগ পেল না আদর্শ। এর মধ্যেই ধপ করে কল কেটে দিল মৌনতা। আদর্শ বার কয়েক হ্যালো হ্যালো করলো, ওপাশ থেকে উত্তর এলো না কোনো। মেজাজ চটে গেল ছেলেটা, রেগে মেগে আবারও কল লাগালো সে মৌনতার নাম্বারে। মেয়েটা ধরলো না আদর্শের কল, কিন্তু আদর্শ থামার নামগন্ধ নিচ্ছে না। মৌনতা একবার মোবাইল হাতে নিল মৌনতাকে ব্লক করতে, কিন্তু মন সায় দিল না, হাতটা কম্পিত হচ্ছে। এতদিন পর, এত কিছুর পরও তো মৌনতার ভিতরে এমন অদ্ভুত অনুভূতি জাগরণের মানেটা কি? মেয়েটার এবার নিজের উপর যেন নিজের রাগ লাগছে। ইচ্ছে তো করছে এক্ষুনি আছাড় মেরে মোবাইলটার খুন করে দিতে, কিন্তু এত স্বাদের মোবাইল ভেঙে গেলে সে কি করে থাকবে? মোবাইলটার ভাঙলো না মৌনতা, শুধুমাত্র পাওয়ার বাটন টিপে বন্ধ করে দিল। আর রাতের পরে দিনের দেখা মিলেছে। আদর্শ আজও দাঁড়িয়ে আছে গেটের পাশে, নিজের ভিতরকার ক্রোধকে দমানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কাল মেয়েটা তার মুখের উপর কল কেটে দিল, আবার মোবাইল বন্ধ করে রাখলো। কত বড় সাহস হয়েছে এর! কিন্তু না, এই মুহূর্তে নিজের ক্রোধকে কিছুতেই মৌনতার সম্মুখে প্রকাশ করা উচিত হবে না। মেয়েটার মনে এমনি তার জন্য ইতিবাচক ধারণার অভাব, এতদিন যাবৎ অভিমানে দূরে সরেছিল। এই মুহূর্তে মেয়েটার ক্রোধ প্রকাশ মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। নিজের মনকে অনেক বুঝিয়ে ক্রোধ শান্ত করলো আদর্শ। অধীর আগ্রহে অপেক্ষায় রত হলো মৌনতার। খানিক বাদেই মৌনতা এলো। আদর্শ দূর থেকে মেয়েটার দর্শনেই ছুটে গেল তার পানে। মৌনতা উপেক্ষা করার চেষ্টা চালালো আদর্শকে, কিন্তু ছেলেটা তার হতে দিল কই। শক্তপোক্ত পুরুষালী দেহটা নিয়ে পথ আগলে দাঁড়ালো মৌনতার, কিছুটা শান্ত কণ্ঠে বলল, আমার তোমার সাথে কিছু কথা আছে মৌনতা। কিন্তু আপনার কোনো কথা এই মুহূর্তে শুনতেও চাইছি না। মৌনতার কাটকাট কণ্ঠস্বর তবুও দমল না আদর্শ। মেয়েটার জবাবের পাল্টা জবাব দিয়ে বলল, তোমাকে বলতে হবে না তো, তুমি শুধু শুনবে। কিন্তু আপনার কোনো কথা এই মুহূর্তে শুনতেও চাইছি না। কথাটা শেষ করার আগেই আদর্শর পাশ কাটিয়ে হনহন করে হাঁটা শুরু করলো মৌনতা। আদর্শ পিছু নিল, তার অস্থির কণ্ঠে বলল, তুমি আমার কথাটা তো শুনবে। মৌনতা কিঞ্চিত বিরক্ত হলো, হাঁটতে হাঁটতেই জবাব দিল, আপনি তো এমন ছাত্রা স্বভাবের ছিলেন না আদর্শ। তুমিও তো এমন ছিলে না, কখনো আমাকে আপনি করে বলতে না। মৌনতা থমকে দাঁড়ালো, আদর্শের পানে ফিরে তাকিয়ে বলল, সময় বদলায়, সাথে মানুষও বদলায়। আমিও তেমন বদলে গেছি। আদর্শ চোখে চোখ রাখলো মৌনতার, দৃঢ় কণ্ঠে বলল, যেখানে তুমি বদলে গেছো সেখানে আমাকে আগের মতো অবস্থানে দেখার আশা কিভাবে করো? মৌনতার দৃষ্টি নমনীয় হলো, কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল আদর্শের পানে, তবে কোনো প্রত্যুত্তর করলো না ছেলেটার ছোড়া প্রশ্নের। একটু সময় নিয়ে আবারও ঘুরে হাঁটা ধরলো ক্লাসের পানে। আদর্শ তার পিছু যেতে উদ্যত হলো, কিন্তু এবার আর যেতে সক্ষম হলো না। তার আগে রিয়াদ এবং মেহেদি এসে পথ আগলে দাঁড়ালো আদর্শের। চোখে মুখে তাদের লেপ্টে রয়েছে বিস্ময়ের ছাপ। ইন্টার প্রথম এবং দ্বিতীয় বর্ষ, 2 বছর তারপর ভর্তি প্রস্তুতি পরীক্ষা দেওয়া সপ্তাহে মেহেদি এবং রিয়াদ ছিল আদর্শের সাথে। মাঝে মধ্যে রাস্তাঘাটে বিভিন্ন নজরকাড়া সুন্দরী মেয়েদের দেখে তারা ভড়কে গেলেও আদর্শকে কখনো ভড়কাতে দেখা যায়নি। সে সর্বদাই গম্ভীর চুপচাপ। কলেজ কোচিংয়ে কত মেয়ে ছেলেটার সুদর্শনতা, ব্যক্তিত্বের গুণে মন হারিয়ে প্রেম নিবেদন করেছে, অথচ আদর্শ সর্বদাই রয়েছে নির্বিকার। কারো প্রেম নিবেদন গ্রহণ করা তো দূরে থাক, কাউকে পাত্তাই দেয়নি। নিঃসন্দেহে আদর্শ এক শুদ্ধ পুরুষ, আর আজ সেই শুদ্ধ পুরুষ কিনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে এক মেয়ের পিছনে ঘুরঘুর করছে, মেয়েটাকে বিরক্ত করছে। এও বিশ্বাসযোগ্য? মেহেদি অবাক কণ্ঠে আদর্শকে বলল, ভাই তুই ঠিক আছিস? সূর্য আজ কোন দিক থেকে উঠেছে? রিয়াদও কণ্ঠে অবাকতার রেশ নিয়েই বলল, তুই কোন মেয়ের পেছনে পড়েছিস ভাই? তুই ঠিক আছিস তো, নাকি একটু হালকা করে লাল পানির স্পর্শে পড়ে গেছিস? আদর্শ যেন এবার বিরক্ত হলো, ভীষণ চোখ মুখ কুচকে বলল, সামনে থেকে সর, যেতে দে আমাকে। মেহেদি একটু এগিয়ে এলো আদর্শর পানে, ছেলেটার কাঁধে হাত রেখে বলল, কেন ওই মেয়েটার পিছু পিছু যাওয়ার জন্য? মেহেদির কথা শেষ হতে না হতে দাঁত কেলিয়ে হাসল রিয়াদ, আদর্শের কাঁধে চাপড় দিয়ে বলল, না দোস্ত, তোর পছন্দ আছে বলতে হবে, মেয়েটা কিন্তু হেব্বি। আদর্শের দৃষ্টি তীক্ষ্ণ হলো, রিয়াদের পানে এমন দৃষ্টি নিক্ষেপ করলো যাতে মনে হলো এই দৃষ্টি দ্বারাই সে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে রিয়াদকে। রিয়াদ চুপসে গেল, আমতা আমতা করে বলল, না মানে আমাদের ভাবি হিসাবে হেব্বি। আদর্শ আর কথা বাড়ালো না, তার এখন মৌনতার সাথে কথা বলা প্রয়োজন। এই দুটোর পাল্লায় পড়ে বকবক করে সময় নষ্ট করলে নিশ্চয়ই তার কোনো লাভ হবে না। আদর্শ চুপচাপ প্রস্থান করলো মৌনতাকে খোঁজার উদ্দেশ্যে। মৌনতা বিরক্তি ভঙ্গিতে এসে বসলো ক্লাসে। পাশেই তার স্থান দখল করে নিয়েছে পিউ মেয়েটা। মৌনতার চোখে মুখে বিরক্তির ছাপ দেখে পিউ কিছুটা কৌতূহলী সুরে প্রশ্ন করলো, কি হয়েছে? আর বলো না, একটা এই পর্যন্ত বলে থেমে গেল মৌনতা। হয়তো সে আর বলতে চাইল না, কথাটা কাটিয়ে নিতে বলল, কিছু না। পিউ আর প্রশ্ন করলো না, হয়তো মৌনতার ব্যক্তিগত কোনো বিষয়। তাদের মধ্যে এখনো
এতটা সখ্যতা গড়ে ওঠেনি যে নিজেদের ব্যক্তিগত বিষয়াদি আলোচনা করবে বা ব্যক্তিগত বিষয়াদি বলতে না চাইলে জোর করে জানতে চাইবে। পিউকে চুপ থাকতে দেখে মৌনতা নিজে থেকেই বলল, পিউ ঘুরতে যাবে আজকে? কোথায়? এই কাছে পিঠে কোথাও। ঢাকায় এসে এখনো ঘুরতে যাওয়া হয়নি কোথাও। চলো না, হালকা পাতলা একটু ঘুমাবো, তারপর ফুচকা খেয়ে বাড়ি ফিরবো। পিউ রাজি হলো মৌনতার কথায়। মৌনতাও কিছুটা খুশি হলো। তখনই পাশ থেকে আরেকটা মেয়েলি কণ্ঠস্বর শুনতে পাওয়া গেল। মিহিসরে কেউ বলল, আমাকেও তোমাদের সাথে নিবে? মৌনতা আর পিউ চমকে তাকালো পাশে। চোখে পড়ল গোলগাল চশমা পরা বোকাশোকা মুখশ্রীর এক মানবীর উপরে। শরীরেও খুব সাদামাটা হালকা রঙের একটা 3 পিস জড়ানো। মুখশ্রী সম্পূর্ণ আধুনিক প্রসাধনের প্রলেপবিহীন। মেয়েটা হাতের উল্টো পিঠে চোখে পড়া গোল চশমাটা ঠেলে ঠেলে দিল। উৎসুক কণ্ঠে বলল, আমাকেও তোমাদের সাথে নিবে? আমি না কখনো ফুচকা খাইনি। মৌনতা এবং পিউ অবাকে চূড়ান্ত সীমায় পৌঁছে গেল। যেন ভবের দুনিয়ায় বর্তমানে এমন কোনো নারী জীবিত আছে যে এখনো ফুচকার স্বাদ গ্রহণ করেনি। এই নারী নাকি অন্য কিছু। আজকালকার অধিকাংশ মেয়েদের খাদ্য তালিকায় প্রিয় স্থান দখল করে যে ফুচকা রয়েছে তা অজানা নয় কারোরই। পিউ অবাক কণ্ঠে মেয়েটার পানে চেয়ে শুধালো, তুমি কখনো ফুচকা খাওনি? মেয়েটা মাথা নাড়ালো। একটু নড়ে চড়ে উঠে নমনীয় কণ্ঠে বলল, না, আমি ফুচকা খেতে চাইলে পাপা সব সময় বলেছে ওগুলো অস্বাস্থ্যকর খায়। কথাটুকু বলে থামলো। মেয়েটা কিঞ্চিত সময় নিয়ে আবারও বলল, কিন্তু জানো, আমার না ভীষণ ফুচকা খেতে ইচ্ছা হয়। আমি যখন প্রতিদিন গাড়ি করে বাড়ি ফিরি, জানালা দিয়ে দেখি মেয়েরা রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। কেমন গোল গোল বড় আকারের একটা ফুচকা ওরা এক লোকমাই মুখে পুরে দিচ্ছে। আমি জানি ওগুলো অসুস্থকর, তবুও ভীষণ লোভ লাগে। পিউ আর মৌনতা একে অপরের মুখ চাওয়াচাই করলো। তারা বেশ বুঝলো এ কোনো বড়লোক বাবার আদরে এবং শাসনে বড় হওয়া বাচ্চা। নিশ্চয়ই মেয়েটার বাবা তাকে নিজের স্বাধীনতা অনুযায়ী কিছুই করার অনুমতি প্রদান করবে না। এই স্বাধীন বাংলাদেশে এমন এক পরাধীন মেয়েকে দেখে মায়া হলো মৌনতার। সে সায় জানালো মেয়েটার প্রস্তাবে। মেয়েটাকে আশ্বস্ত করে বলল, ঠিক আছে, তোমাকেও নিয়ে যাব আমাদের সাথে। খুশিতে মেয়েটার চোখ মুখ চকচক করে উঠল। আনন্দিত কণ্ঠে এসে বলল, তোমাদের সাথে তো আমার পরিচয় হয়নি এখনো। আমার নাম ইভা, তোমাদের নাম? মৌনতা হাসলো। নিজের পরিচয় দিতে বলল, আমি মৌনতা, তবে খুব সহজে মৌন থাকি না, সর্বদা আমার মুখ চলতে থাকে। মৌনতার কথা শেষ হতে পিউ বলল, আমি পিউ। কলেজের ক্লাস শেষ। মৌনতা, পিউ আর ইভা তিনজনই বেরিয়ে পড়ল কলেজ থেকে। সামনের রাস্তা ধরে হাঁটতে শুরু করলো তারা, উদ্দেশ্য গন্তব্যবিহীন। মন যতদূর চাইবে হাঁটবে তিনজন। তারপর যদি আর হাঁটতে ভালো না লাগে তবে গাড়ি নিবে। আদর্শ ক্লাস শেষে পিছু নিল মৌনতার। এখন তো আর এই ছাড়া ছেলেটার কোনো কাজ নেই। আপাতত তার একটাই লক্ষ্য, মৌনতার অভিমান ভাঙানো। আদর্শ মৌনতার পিছু হাঁটতে হাঁটতে খেয়াল করলো তার দুই পাশে দুজন মানবের উপস্থিতি। আদর্শ পাশ ফিরে তাকালো, দেখলো রিয়াদ এবং মেহেদিকে। মৌনতাদের দিকে বেশ সূক্ষ্ম নজর দিয়ে তাকে আদর্শের পাশে পাশে হাঁটছে দুজন। আদর্শ থমকে দাঁড়ালো, কপাল কুঁচকে শুধালো, তোরা কোথায় যাচ্ছিস? মেহেদি আর রিয়াদও থমকে দাঁড়ালো। এবার আদর্শের পানে তাকিয়ে রিয়াদ বলল, তোর সাথে। কিন্তু আমি তো তোদের ডাকিনি। মেহেদি আর রিয়াদ দুই দিক থেকে হাত রাখলো আদর্শের দুই কাঁধে। ছেলেটার গলা জড়িয়ে বলল, বন্ধু বান্ধবীদের আবার ডাকতে হয় নাকি? বন্ধু বান্ধব তো সদা সর্বদা ডাকবিহীন, একে অপরকে সাহায্য করার উদ্দেশ্যে। সামনে চল তো, এখন তোর পাখি চলে যাচ্ছে। আদর্শ আর বারণ করলো না। অবশ্য এদের কোনো কর্মে বারণ করলেও যে এরা একদমই সোনার পাত্র নয় তা আদর্শ বেশ ভালোই জানে। কিছুটা পথ অতিবাহিত হলো। মৌনতারা হঠাৎ ঢুকলো একটা রেস্টুরেন্টে। আদর্শরা তিনজনও ঢুকলো মেয়েগুলোর পিছু পিছু, তবে আলাদা টেবিলে বসেছে তারা দুই দল। আদর্শ রেস্টুরেন্টের এমন এক কোণে স্থান গেড়েছে যা মৌনতার নজরে পড়বে না খুব সহজে। পরে দেখা যাবে তার উপর মৌনতার নজর পড়লেই তেতে উঠবে। ভরা সমাজে মানিজ্যর টানাটানি লাগবে। তাই আপাতত আদর্শ নিজেকে নিরাপদ দূরত্বে সরিয়ে রেখে উকিঝুঁকি মেরে দেখছে মৌনতাকে। তবে তার এহেন কার্যে বেজায় বিরক্ত রিয়াদ ও মেহেদি। বিরক্তিতে নাক মুখ কুঁচকে তাকিয়ে রয়েছে আদর্শের দিকে। কিঞ্চিত সময় নিয়ে রিয়াদ আদর্শকে পর্যবেক্ষণ করে বলল, ভাই, তুই কি গোয়েন্দাগিরিতে নেমেছিস নাকি? খুনটুন করতে কোনটা? আদর্শ ভ্রু কুঁচকে তাকালো রিয়াদের পানে। থমথমে কণ্ঠে প্রশ্ন করল, মানে এই লুকিয়ে চুরিয়ে চোরের মতো করে আমরা এখানে রেস্টুরেন্টের এক কোণে বসে আছিস কেন? রিয়াদের কথা শেষ হতে না হতে ছেলেটার মুখের কথা কেড়ে নিল মেহেদি। বিরস কণ্ঠে আদর্শকে বলল, তুই যে এত পরিমাণ ভীত স্বভাবের আগে তো জানতাম না আদর্শ। সামান্য একটা মেয়েকে এতটা ভয় পাচ্ছিস। এভাবে হলে তোর কপালে প্রেম তো দূরে থাক, প্রেমের পাও জুটবে না দেখিস।
আদর্শ কপাল টান টান করলো। সরু দৃষ্টিতে রিয়াদ আর মেহেদির পানে তাকিয়ে শুধালো। তাহলে তোরা এখন কি করতে বলছিস আমাকে? রিয়াদ এবং মেহেদি একবার তাকালো। মৌনতা, পিউ এবং ইভার পানে অতঃপর নিজেদের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তারা। লম্বা লম্বা পায়ে গিয়ে দাঁড়ালো মৌনতাদের টেবিলের পাশে। ওষ্ঠে হাসি ফুটিয়ে মেহেদি বলল, হ্যালো, তোমরা সম্ভবত মেডিকেল শিক্ষার্থী, ক্লাসে দেখেছি তোমাদের। মৌনতা, পিউ আর ইভা কথা বলছিল নিজেদের মধ্যে। হঠাৎ পাশে পুরুষালী কণ্ঠস্বর শ্রবণে তিনজনই চকিত ভঙ্গিতে তাকালো সেদিকে। মুহূর্তে বিরক্তি ফুটে উঠল তাদের মুখশ্রী জুড়ে, তবে তা কেউই প্রকাশ করল না জনসম্মুখে। মৌনতা সৌজন্যসূচক হেসে বলল, জি ভাইয়া, আমরা মেডিকেল শিক্ষার্থী। রিয়াদ হাসলো। মৌনতা এবং ইভা পাশাপাশি বসলেও পিউ বসেছিল তাদের মুখোমুখি। ছেলেটা পিউকে উদ্দেশ্য করে বলল, তুমি একটু ওয়েট, ওদের পাশে গিয়ে বসো না, ওদের পাশে এখনো তো একটা সিট খালি আছে। ভিতরে ভিতরে বিরক্ত হলেও রিয়াদের সাথে কোনো বাক্য বিনিময়ে জড়ালো না পিউ। এমনি ঝগড়া বিবাদে সে খুব কম জড়ায়। নিশ্চুপভাবে মেয়েটা নিজের চেয়ার ছেড়ে উঠে গিয়ে বসলো মৌনতা এবং ইভার পাশে। মেহেদি এবং রিয়াদ বিস্তর হেসে ধপ করে বসে পড়ল মৌনতাদের মুখোমুখি। হাত উঁচিয়ে আবারও ডাকলো, এই আদর্শ, এদিকে আয়। এখানে একা একা বসে কি করছিস? আদর্শ চমকালো মৌনতা। রিয়াদ এবং মেহেদির দৃষ্টি অনুসরণ করে তাকালো পিছনের দিকে, দেখলো আদর্শকে। এবারটা এখানেও। মৌনতার আর বুঝতে বাকি রইল না, তিন যুবক দলের নাটের গুরু আদর্শ। মুহূর্তেই মেজাজ চটল মেয়েটার। তবে রেস্টুরেন্টে কোনো ঝামেলা করতে চাইল না সে। রিয়াদ এবং মেহেদির ডাকে আদর্শ কিছুটা অপ্রস্তুত হলো, কিন্তু মৌনতার সাথে সময় কাটানোর সুযোগটাও হাতছাড়া করতে চাইল না এই মুহূর্তে। আস্তে ধীরে সে উঠে এসে বসলো মৌনতার মুখোমুখি। রিয়াদ, মেহেদি এবং আদর্শ টেবিলে বসতে ইভা ডাগর ডাগর নয়নে তাকালো তাদের তিনজনের পানে। বোকা বোকা কণ্ঠে প্রশ্ন করলো, আপনারা তিনজন কি খাবার অর্ডার করবেন, নাকি তাও আমাদের খাবারে ভাগ বসাবেন যেমন টেবিলে বসিয়েছেন? ইভার কথায় অপ্রস্তুত হলো রিয়াদ, মেহেদি এবং আদর্শ তিনজনে। বেশ লজ্জায়ও পড়ল, তবুও নিজেদের লজ্জা চেপে জোরপূর্বক হাসলো মেহেদি। অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আমরা নিজেরা খাবার অর্ডার করব, নিজেদের টাকায় খাবো। ইভা ঠোঁট গোল করে বলল, ও আচ্ছা, তাহলে খাওয়ার আগে হাত ধুয়ে আসুন যান। মৌনতা আর পিউ ঠোঁট টিপে হাসলো। রিয়াদ সাথে সাথে উঠে দাঁড়ালো। মেহেদি আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, হাত ধুয়ে আসছি আমরা। কথাটুকু বলেই হাত ধুতে ওয়াশরুমের দিকে দৌড় লাগালো আদর্শ, মেহেদি এবং রিয়াদ। মেহেদি হাত ধুতেই প্রশ্ন করলো, এই রিয়াজ, আদর্শ, আমরা হাত ধুতে এসেছি কেন? রেস্টুরেন্টে মানুষ তো চামচ দিয়ে খায়, তাহলে হাত ধুয়ে লাভ কি? আদর্শ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেহেদির পানে, থমথমে কণ্ঠে বলল, তা তোদের মতো নোংরা জনমানব আর বুঝবে কি? খানিক বাদে হাত ধুয়ে আবারও গিয়ে টেবিলে বসলো আদর্শ, মেহেদি এবং রিয়াদ। তারা বসতে ইভা টেবিলে রাখা টিস্যুর বক্সটা এগিয়ে দিল তিনজনের পানে। ডান হাতের উল্টো পিঠে নিজের চোখের চশমাটা ঠেলে বলল, টিস্যু দিয়ে হাত মুছে নিন। বিষয়টা সবাই স্বাভাবিকভাবে নিল। যেহেতু তারা হাত ধুয়ে এসেছে, অবশ্যই হাত মোছা প্রয়োজন। টিস্যু বক্স থেকে হাত মুছে বক্সটা সরিয়ে রাখতে ইভা আবারও সেটা এগিয়ে দিল আদর্শের পানে। খুব স্বাভাবিক কণ্ঠে বলল, শুধু হাত না, টেবিলও মুছুন। রিয়াদ এবং মেহেদি এবার কিছুটা অবাক হলো। রিয়াদ অবাক সুরেই বলল, টেবিল কেন মুছবো? আমাদের তো খাবার দিবে প্লেটে, প্লেট থেকে খাবার খাবো, টেবিল মুছে কি হবে? রিয়াদের কথা শেষ হতে নাক মুখ কুচকে ফেললো ইভা। নাক ছিটকে বলল, আপনি জানেন এই টেবিলে রোজ কত মানুষ বসে? কত মানুষ এই টেবিলের উপর হাত রাখে? টেবিল ঠিক কতটা রোগ জীবাণু থাকে? নোংরা মানুষদের মতো কথা না বলে তাড়াতাড়ি টেবিল মুছে ফেলুন। আদর্শ, রিয়াদ এবং মেহেদি বিরক্ত হলো বেজায়, তবে মুখে সে বিরক্তি ভাব প্রকাশ করতে পারল না। চুপচাপ টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে মোছা শুরু করলো টেবিল। এছাড়া আর কোনো উপায় আছে নাকি? পরে দেখা গেল টেবিল না মোছার অপরাধে এই মেয়ে তাদের নোংরা লোকদের কাতারে ফেলে দিবে। টেবিল মোছা শেষ হতেই ইভা নিজের ব্যাগ ঘেটে একটা হ্যান্ড স্যানিটাইজার বের করে দিল। থমথমে কণ্ঠে বলল, এটা দিয়ে হাত বিশুদ্ধ করে নিন। একটু আগে টেবিল পরিষ্কার করতে গিয়ে আপনাদের হাতে আবার নোংরা লেগে গেছে। রিয়াদ এবং মেহেদি যেন এবার বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গেল। আদর্শ বিরক্ত হচ্ছে ভীষণ। সেও বরাবরই পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, তাই বলে এতটা? আদর্শ দাঁতে দাঁত চেপে নিচু কণ্ঠে বলল, আমি আগেই বলেছিলাম এখানে আসার দরকার নেই। ওই টেবিলটাতে বসি। ওই টেবিলে বসলে তো নিশ্চয়ই এই হাইজেনিকের বাচ্চার সাথে সাক্ষাৎ হতো না। মেহেদির মুখশ্রী কাদো কাদো হলো। করুণ কণ্ঠে উত্তর দিল, আমি কি জানতাম নাকি এখানে একটা হাইজেনিকের বাচ্চাও আছে? তাহলে জীবনে ওই মুখ হতাম না। তাদের তোর প্রেম জীবন রসাতলে গেলেও না। শেষ পর্যন্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতেই হলো তাদের। এর মধ্যে ওয়েটারও খাবার নিয়ে এলো।
ইভা বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো খাবারগুলো, অতঃপর টেবিল থেকে চামচগুলো তুলে হাতে ধরিয়ে দিল ওয়েটারের। থমথমে কণ্ঠে বলল, এগুলো ধুয়ে নিয়ে আসুন। ওয়েটার তাই করলো। ইভার কথা অনুযায়ী খুব সুন্দরভাবে চামচগুলো ধুয়ে হাতে দিল তার। ইভা টিস্যু দিয়ে আস্তে ধীরে খুব সুন্দরভাবে মুছল চামচগুলো, অতঃপর সবার হাতে ভাগে ভাগে দিয়ে দিল সেগুলো। রিয়াদ হাতে চামচ পেতে তা উল্টে পাল্টে দেখলো, ব্যঙ্গ করে বলল, তা চামচগুলো স্যানিটাইজার দিয়ে বিশুদ্ধ করবেন না? ইভা ততক্ষণে খাওয়াও শুরু করে দিয়েছে। খেতে খেতেই সে জবাব দিল, না, স্যানিটাইজার আবার পেটে গেলে সমস্যা হতে পারে। আর কেউ কথা বাড়ালো না, সবাই মনোনিবেশ করলো খাওয়ার পানে। কিঞ্চিত সময় কেটে গেল নীরবতাতে, অতঃপর আর নিজের মুখটা বন্ধ করে বসে থাকতে না পেরে মুখ খুলল মেহেদি। এক লোকমা খাবার মুখে পুড়ে চিবুতে চিবুতে বলল, তা তোমাদের নাম? ব্যাস, কণ্ঠনালী থেকে এইটুকু বের করে থামতে হলো তাকে। ইভা বেশ শক্ত কণ্ঠে বলল, বাবা বলেছেন ভদ্র মানুষরা খাওয়ার সময় কথা কম বলে। হতভম্ব হলো মেহেদি। তবে কি সে অভদ্র? মাঝে মাঝে খাবার নিয়ে কথা বলা তো কম, ঝগড়া মারামারির পর্যায়ে চলে যায় তারা। মেহেদি নিজের হতবাকতা কাটিয়ে উঠতে না উঠতে রিয়াদ টেবিলের নিচ থেকে খোঁচা মারল মেহেদিকে। নিচু কণ্ঠে বলল, এটা তো শুধু হাইজেনিক বাচ্চা না রে, মেরুদণ্ডের সাথে পাপা কি পারে বটে। মেহেদি আর কোনো জবাব না দিয়ে তিনটা মেয়ের সম্মুখে নিজেকে অভদ্র প্রমাণ করতে চাইল না। তার থেকে বরং সে খাবার পানে তৎপর হলো। যত দ্রুত সম্ভব খাওয়ার সমাপ্তি ঘটিয়ে যান নিয়ে বেরিয়ে যেতে হবে এই হাইজেনিকের বাচ্চার সম্মুখের থেকে, নয়তো খাওয়া শেষে আবার তাদের কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করবে কে জানে। বেশ অনেকটা সময় নিয়ে খাওয়া শেষ করলো সকলে। খাওয়া শেষে বিল পে করে রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে এলো একে একে। পরিকল্পনা মোতাবেক মৌনতা, পিউ এবং ইভার ঘোরার কথা ছিল আজ। মাঝখানে তো দুপুরে একটু ক্ষুধা পেয়েছিল বলে ভেবেছিল আগে পেট পুজো করে পরে ঘুরবে, কিন্তু মৌনতা সেসব পরিকল্পনা ভেস্তে দিল আপাতত। রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে সে বলল, আজ আর আমরা ঘুরবো না পিউ। ইভা, তোমরা বাসায় চলে যাও। তার থেকে ইভা হাতের উল্টো পিঠে নিজের চশমাটা ঠেলে বলল, ওমা, কেন? আমরা আজ ফুচকা খাবো না? অন্যদিন খাবো, আজ রেস্টুরেন্টে খাওয়া বেশি হয়ে গেছে। এখন আর হাঁটতে পারবো না, এখন একটু রেস্ট নেওয়া প্রয়োজন সবার। সকলেই ভেবে দেখলো কথাটা একেবারে মন্দ বলেনি। তাছাড়া খাওয়া পেট নিয়ে মধ্য দুপুরে উত্তপ্ত সূর্যকে মাথায় নিয়ে রাস্তায় রাস্তায় হেঁটে চলাও দুষ্কর। তাই আর কথা না বাড়িয়ে সবাই বিদায় নিয়ে যে যার বাসার দিকে চলে যেতে রওনা দিল। মৌনতাও হেলে দুলে হাঁটা শুরু করলো বাসার পথে। এদিকটায় তার কোনো বন্ধু বান্ধবী এখনো জোটেনি, তাই তো রোজ একা একাই যাওয়া আসা করতে হয় তাকে। কিছুটা পথ অতিক্রম করে মৌনতা থমকে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখলো আদর্শ তার পানে তাকিয়ে শটান হয়ে দাঁড়িয়ে রয়েছে। মৌনতা ঠিক জানতো আদর্শ তার পিছু পিছু আসবে। ওই রেস্টুরেন্টেও যে তার এসে ঘাঁটি গেড়েছে তাও ঢের বুঝেছে মেয়েটা, তাই তো এত বুদ্ধি করে সকলেকে সরিয়ে দিল। এই আদর্শকে তার কিছু বলা প্রয়োজন। এভাবে সকাল নেই দুপুর নেই তার পিছনে লেগেছে কেন? একসময় যে মেয়েটাকে পিছন থেকে সরানোর উদ্দেশ্যে মরিয়াছিল, আজ তার পিছনে পড়ে আছে এই ছেলে। মৌনতা মুখ বাঁকালো, জোর কদমে গিয়ে দাঁড়ালো আদর্শের সম্মুখে। কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, সমস্যা কি? আমার পিছু নিয়েছেন কেন? কোনো একদিন তুমি নিতে, তাই। আদর্শের সোজাসাপটা জবাবে কপালের ভাঁজটা আরো গাঢ় হলো মৌনতার। আখিদয় ছোট ছোট করে প্রশ্ন করলো, তাই বলে আপনাকেও নিতে হবে? আদর্শ হাসলো। মৌনতা একটু এগিয়ে বলল, অবশ্যই, হয় আমার পেছনে তুমি থাকবে, নয়তো তোমার পেছনে আমি। মোট কথা আমাদের দুজনকে দুজনের পেছনে পড়ে থাকতে হবে। মৌনতা সরু দৃষ্টিতে তাকালো আদর্শর পানে, শক্ত কণ্ঠে বলল, আমি আত্মসম্মানহীন হতে পারি, তবে আপনার পেছনে কখনো যাব না। তাই তো আমি আসছি। প্রয়োজন নেই। তোমার প্রয়োজন নাই থাকতে পারে, কিন্তু আমার আছে। মৌনতা এবার ফুঁসে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, সমস্যা কি আপনার? হ্যাঁ, একদিন আপনার বিরক্তির কারণ ছিলাম আমি, তখন সর্বদা আমাকে অপমান করতে তৎপর থাকেন। সেদিন তো সকল সীমানা ছাড়িয়ে গেলেন, কোনো ধরনের বিচার বিবেচনা ছাড়া ভরা ক্লাসে অপমান করলেন। এইটুকু বলে একটু থামলো মৌনতা, কণ্ঠ রোধ হয়ে আসছে তার। এতদিনের পুরানো বিষাক্ত অতীত স্মরণে আসতেই মনটা কেমন বিষিয়ে উঠছে। জোরে একটা নিঃশ্বাস নিল মৌনতা, ধরা গলায় বলল, আর ওই থাপ্পড়টা আমি কখনো ভুলবো না। মৌনতার কথা শেষ হতে আদর্শ একটু ঝুঁকে নিজের গালটা এগিয়ে দিল মৌনতার পানে। বেশ স্বাভাবিকভাবে বলল, আমার গাল তোমার হাত, থাপ্পড়টা ফেরত দিয়ে দাও মৌনতা। মৌনতা ভড়কে গেল, বোকা বোকা দৃষ্টিতে তাকালো আশেপাশে। দুপুর হওয়ার দরুন এই মুহূর্তে রাস্তাঘাটে সাধারণের তুলনায় জনসংখ্যা কম, তাই বলে একদম নেই তেমন নয়। বেশ কিছু মানুষজন দেখা যাচ্ছে এখনো।
আর এদের মধ্যে কিনা আদর্শের মতো একটা ছেলে গাল এগিয়ে দিয়েছে তার পানে থাপ্পড় খাওয়ার জন্যে। মনতাকে এদিক ওদিক তাকাতে দেখে আদর্শ ভ্রু কুচকাল, আবার বলল, কি হলো মারো? তবুও আজ ওই বহুদিন আগে করা আমার ভুলটার ইতি টানো। আর আমি ওই ভুলটার ভার বয়ে বেড়াতে পারছি না, কষ্ট হচ্ছে আমার। মৌনতা তাচ্ছিল্যের হাসি হাসলো, ওষ্ঠ বাঁকিয়ে বলল, কষ্ট? কিন্তু আপনার তো কষ্ট হওয়ার কথা নয়, আপনার তো সুখী হওয়ার কথা ছিল। আমাকে অপমান করে আমার মতো বিরক্তিকর এক মেয়েকে দূরে সরিয়ে দেওয়ার মাঝেই তো আপনার সুখ নিহিত ছিল। আদর্শ সোজা হয়ে দাঁড়ালো, অস্থির কণ্ঠে বলল, তা আমার বোঝার ভুল ছিল। আসলে আমরা মানব জাতি মাঝে মাঝে নিজেদেরকেও বুঝতে পারি না, হৃদয়ের অনুভূতিগুলোর নাম দিতে পারি না। হয়তো তেমনই কোনো ভুলের তখন কারিগরি ছিলাম আমি। কথাগুলো বলে একটু থামলো। আদর্শ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আমার কৃতকর্মের জন্য অনুতপ্ত মৌনতা, প্লিজ মাফ করে দাও আমাকে। মৌনতা মলিন হাসলো, ইচ্ছে করলো চিৎকার করে বলতে, মাফ করে দিলেই কি সব ঠিক হয়ে যাবে আদর্শ? মাফ করে দিলে কি তুমি আমার হবে? মাফ করে দিলে কি তুমি আমাকে ফিরিয়ে দিতে পারবে আমার সেই প্রথম ভালো লাগা, প্রথম অনুভূতি? মাফ করে দিলেই কি তুমি মুছে দিতে পারবে আমার হৃদয় থেকে সকল দিনের অগ্নি? জানি পারবে না। মনের ভিতরে হাজারটা বাক্য মুখ থেকে বাহিরে বেরিয়ে আসতে চাইল। মৌনতা আজ মৌন রইল। আদর্শকে বলল না কিছুই। কি বলবে? বলে দিবে নিজের অনুভূতির কথা? নিজের হৃদয়ে জাগ্রত হওয়া প্রথম অনুভূতিগুলো সে কিভাবে ভেঙে গুড়িয়ে দিয়েছে তারই বর্ণনা করবে? না, মৌনতা সেসব কিছুই করবে না। নিজের অনুভূতির প্রকাশ করতে সে বেজায় অনিচ্ছুক। যে অনুভূতি সে বহুকাল আগে নিজ হৃদয়ে চাপা দিয়েছিল, সেই অনুভূতি সেখানেই না হয় থাক, ধুলো জামা চাপা কোনো পুরনো কোনো গ্রন্থের মলাটের নেয়। মৌনতা আর বলল না কিছু। আদর্শের পানে একবার শীতল দৃষ্টি নিক্ষেপ করে প্রস্থান করলো ধীর পায়ে। আদর্শ আর পিছু নিল না মৌনতার। মেয়েটারে নীরবতা যেন ভয়ঙ্কর ভাবে নাড়া দিল তার বক্ষস্থলে। রাতের আধারকে ঠেলে দিয়ে আকাশ জুড়ে উজ্জ্বল সূর্যের অস্তিত্ব মিলেছে। প্রতিদিনের ন্যায় কোলাহলপূর্ণ শহরটা ব্যস্ত হয়ে পড়েছে আবারও। যে যার জীবিকা নির্বাহের তাগিদে লেগে পড়েছে নিজকর্মে। মেহেদি আর রিয়াদ একসাথে ক্লাসে ঢুকলো। হাঁচি দিতে দিতে মেহেদির অবস্থা নাজেহাল। গতকাল দুপুরে রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরে একটু বেশি গোসল করার ফলাফল এটা। ক্লাসে ঢুকে মেহেদি হাঁচি দিল একটা। রিয়াদ নাক মুখ কুচকে বলল, জীবনে আর কিছু পারিস বা না পারিস, এই হাসিতে আলহামদুলিল্লাহ তুই সেঞ্চুরি করার ক্ষমতা রাখিস। মেহেদি চোখ গরম করে তাকালো রিয়াদের পানে। ওষ্ঠ ফাঁক করে কিছু বলতে গেল, কিন্তু পারল না। আবারও হাঁচি এলো তার। মুখের সম্মুখে কোনো রকম হাত নিয়ে হাঁচিটা দিল। বাম হাতের উল্টো পিঠে নাকটা জোরে জোরে ঘষা দিয়ে ঘটর ঘটর শব্দ করলো। অতঃপর সোজা হয়ে দাঁড়ালো সে। রিয়াদকে এবার কিছু বলবে তখনই চোখের সামনে দৃশ্যমান হলো একটা শুভ্র রঙা টিস্যু। মেহেদি টিস্যুর উৎস খুঁজতে পাশ ফিরে তাকালো। নজরে এলো গতকালকে সেই হাইজেনিকের বাচ্চাকে। ইভা ডান হাতে নিজের চশমাটা ঠিক করলো, থমথমে কণ্ঠে বলল, আপনার নাকের শ্লেষ্মা আমাদের ব্যক্তিগত সম্পদ। সেই সম্পদ নিজের গণ্ডির মধ্যে রাখার চেষ্টা করুন। এভাবে হাঁচি কাশির মাধ্যমে তা বাতাসে ছড়িয়ে দেবেন না যেন। সুতরাং অস্বাস্থ্যকরভাবে হাঁচি না দিয়ে স্বাস্থ্যকরভাবে হাঁচি দিন। মেহেদি এবং রিয়াদ হতভম্ব হয়ে বুদ্ধিশূন্য হয়ে পড়েছে মুহূর্তে। নাকের শ্লেষ্মা ব্যক্তিগত সম্পদ, হাঁচিও আবার স্বাস্থ্যকর আর অস্বাস্থ্যকর। এটা মানুষ নাকি এলিয়েন যে ভুল করে পৃথিবী নামক গ্রহে চলে এসেছে? মেহেদি হতবাকতার মধ্যে ইভা আবারও বলল, টিস্যু নিন আর নিজের সম্পদ নিজের কাছে আটকানোর ব্যবস্থা করুন। মেহেদি পুতুলের মতো হাত বাড়িয়ে টিস্যুটা নিল, যেন কোনো ঘোরে চলে গিয়েছে এই মুহূর্তে সে। মৌনতা আবার নিজের ব্যাগ ঘেটে একটা হ্যান্ড স্যানিটাইজার বের করে আনলো। মেহেদির পানে বাড়িয়ে দিয়ে বলল, অবশ্যই প্রতিবাদ হাঁচির পরে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবেন, যাতে আপনার ব্যক্তিগত সম্পদ আপনার হাতের মাধ্যমে বেঞ্চ, চেয়ার, টেবিল কিংবা অন্যত্র পৌঁছে না যায়। নিজের কথা সমাপ্তি ঘটিয়ে মেহেদির সম্মুখ থেকে প্রস্থান করলো ইভা। আর মেহেদি বেচারা সেখানে ওই অবস্থাতে ভ্যাবলার মতো দাঁড়িয়ে রইল। কিঞ্চিত সময় অতিবাহিত হতেই আবারও ছেলেটার সম্মুখে প্রকট হলো ইভা। বরাবর ন্যায় তার চোখ ধারণ করা গোলাকৃতির চশমাটা টেনে টুনে ঠিক করে বলল, 30খানা টিস্যু কিনেছিলাম 30টা টাকা ব্যয় করে। সেখান থেকে একখানা আপনাকে দিয়েছি, অর্থাৎ এই টিস্যুটির মূল্য 1 টাকা পড়েছে। আর হ্যান্ড স্যানিটাইজার মূল্য 20 টাকা, অর্থাৎ আপনার নিকট আমার 21 টাকা পাওনা রইল। কথাটুকু বলেই একটু থামলো ইভা। আবারও বলল, বাবা বলেছে যাদের নেই তাদের দান করতে। আপনার নিশ্চয়ই টাকা পয়সা কিছুটা হলেও রয়েছে, নয়তো মেডিকেলের মতো একটা স্থানে পড়ার সুযোগ পেতেন না। তাই দুঃখিত, এগুলো আমি আপনাকে দান করতে পারলাম না। এগুলোর মূল্য দিয়ে দেবেন। এতক্ষণে ঘোর কাটলো মেহেদির, তাও কাটতো না। আরেকটা জোরে সোরে হাঁচির আগমন ঘোর কাটাতে বাধ্য করেছে তাকে।
সেকেন্ড খানেক সময় নিয়ে মেহেদি ক্লাস কাঁপানো একখানা হাঁচি ছাড়ল। তবে এবারও হাঁচিতে সে তার হাতের ব্যবহারই করলো ইভার দেওয়া টিস্যুর নয়। প্রায় সাথে সাথে নাক মুখ কুচকে ফেললো ইভা। নাক সিটকে বলল, আপনাকে না টিস্যু দিলাম, আপনি টিস্যু ব্যবহার না করে আবার হাতে ব্যবহার করেছেন। আপনি তো দেখছি নিজের সম্পদ ব্যবহারের বড্ড উদাসীন। ইভা কথা শেষ হতে না হতেই মেহেদি রক্তচক্ষুনি তাকালো মেয়েটার পানে। নিজের হাতে ধরে থাকা ইভার দেওয়া টিস্যু এবং হ্যান্ড স্যানিটাইজারের বোতলটা গুজে দিল মেয়েটার হাতে। দাঁতে দাঁত চেপে বলল, তোর টিস্যু আর স্যানিটাইজার তুই রাখ, হাইজেনিকের বাচ্চা। ভবিষ্যতে তোর সম্পদ রক্ষার্থে প্রয়োজন পড়বে। কোনো রকমে নিজের কণ্ঠে তোলা বাক্যের পরিসমাপ্তি ঘটিয়ে গটগট করে ক্লাসের বাইরে চলে গেল মেহেদি। রিয়াদও আর দাঁড়ালো না। এক পলক নাকমুখ কুচকে ইভার পানে তাকিয়ে ছুট লাগালো মেহেদির পিছু পিছু। ইভা কিছুক্ষণ চেয়ে রইল দুই বন্ধু চলে যাওয়ার পানে। অতঃপর ভেঞ্চি কাটলো সে। এর জন্যেই মানুষের ভালো করতে নেই। সে তো ভালো করার উদ্দেশ্যে গিয়েছিল, কিন্তু ছেলেটা বুঝলো না, উল্টো তার উপরই চোটপাট দেখিয়ে চলে গেল। যাক, ভালোই হয়েছে, তার 21 টাকা বেঁচেছে। এই ছেলেকে কোনো ভরসা ছিল না। ছেলেটা মোটেও ভালো এবং হিসেবে প্রকৃতির ছিল না। শেষে যদি তার টিস্যু এবং স্যানিটাইজার ব্যবহার করে টাকা না দিত, তখন ইভা কিভাবে তার বাবাকে 21 টাকার হিসাব দিত? সময় প্রবাহমান, সে স্থির থাকে না কারো জন্যে। বাধাহীন নদী স্রোতের ন্যায় সে বয়ে চলে নিজ ইচ্ছায় নিজ গতিতে। এরই মধ্যে কেটে গেল দিন চারেক। এই কয়দিনে মৌনতার সাথে আদর্শের না ঠিকভাবে কথা হয়েছে আর না দেখা হয়েছে। কলেজে আসা যাওয়ার ক্ষেত্রে মেয়েটা সর্বদাই তার চোখ এড়িয়ে চলার চেষ্টায় মত্ত ছিল। নয়তো ক্লাস শুরু হওয়ার একদম লাগোয়ার সময় কলেজে এসেছে মৌনতা, যে সেও এসেছে আর ক্লাসও শুরু হয়ে গেছে। আদর্শ বেশ অনেকবার মেয়েটার নাম্বারেও কল করেছে, কিন্তু বারংবারই বলেছে ব্যস্ত আছে, হয়তো তার নাম্বারটা ব্লক করে দিয়েছে। আচ্ছা, মেয়েটা কি এখন একটু বেশি করছে না? অপরিণত বয়সে আদর্শ নিজের অজান্তেই ভুল করে ফেলেছিল। সে ভুলের মাসুল তো আর কম দিন ধরে দিচ্ছে না ছেলেটা। কত অপেক্ষা, কত রাত নির্ঘুম কাটিয়ে অবশেষে সে দেখা পেয়েছে মৌনতার। মেয়েটা তাকে মাফ করবে নাকি করবে না তা না হয় পরের কথা, আগে দুই দণ্ড স্থির হয়ে তার কথাগুলো তো শুনবে, একটু বোঝার তো চেষ্টা করবে। তা নয় সর্বদা থাকে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে দূরে দূরে থাকে। এখন অবধি আদর্শ তার মনের কথাটা বলতেও সক্ষম হয়নি মৌনতাকে। বলবে কি করে, যেখানে মেয়েটা তাকে পুরনো একটা ভুলের জন্য মাফ পর্যন্ত করেনি, সেখানে ভালোবাসার দাবি নিয়ে দাঁড়ালে যদি হিতে বিপরীত হয়, আদর্শের উপর যদি আরও ঘৃণা জন্মায় মৌনতার, আদর্শ কি করবে এখন? কি করা উচিত তার? এভাবে আর কতদিন? আদর্শ নিজ মনে আকাশ পাতাল ভাবতেই হাঁটছিল কলেজ ক্যাম্পাসে। হঠাৎ সম্মুখ পানে চোখ যেতেই থমকে গেল ছেলেটা। পায়ের তালু থেকে মস্তক অবধি জ্বলে উঠল যেন। মনত একটা ছেলের হাত ধরে দাঁড়িয়ে রয়েছে, আবার হেসে হেসে কি যেন বলছে। ছেলেটা কথা বলার মাঝে মাঝে মাথায় হাত রাখছে মেয়েটার মাথায়। বুকের ভেতরটা মোচড় মেরে উঠল আদর্শে। তবে কি এতদিনে মৌনতা নিজের হৃদয়ে অন্য কারো নাম লিখিয়ে ফেলেছে? ভালোবাসে সে অন্য কাউকে? মৌনতার কি প্রেমিক রয়েছে? না, আর ভাবতে পারছে না আদর্শ। চারিদিক যেন বিষাক্ত হয়ে উঠেছে মুহূর্তে। পাজরা চলতে চাইছে না সম্মুখের দিকে। কিঞ্চিত সময় নিয়ে আদর্শ দেখতে চাইল মৌনতার সাথে থাকা ছেলেটাকে, কিন্তু ছেলেটা তার পানে পিঠ করে দাঁড়ানোর জন্য দেখতে পেল না। হারানোর ভয়ে দিশেহারা হয়ে উঠল আদর্শের মন প্রাণ। তবে কি তার এতদিনের অপেক্ষা, হৃদয়ের স্থান পাওয়া এক আকাশসম ভালোবাসা বৃথা গেল? না, এ হতে পারে না। মৌনতা তার, শুধুমাত্র তার। বিষাদে পরিপূর্ণ হৃদয়ে এতক্ষণের বিষাদ কাটিয়ে এবার স্থান করে নিল জেদ, ক্রোধ। না, মেয়েটা এক সেকেন্ডের জন্য তার কথা শুনছে আর না সময় দিচ্ছে। এখন আবার কোথাকার কোন ছেলের হাত ধরে তাকে পোড়াচ্ছে। আদর্শ নিজের ভাবনার অবসান ঘটিয়ে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল মৌনতার পানে। মৌনতার সাথে থাকা এতক্ষণে ছেলেটাও তার কথা শেষ করে চলে গিয়েছে। মেয়েটাও কেবল পা বাড়িয়েছিল ক্লাসের দিকে। আদর্শ তাড়াহুড়োর ভঙ্গিতে খপ করে টেনে ধরল মৌনতার এক হাত। থমকে দাঁড়ালো মেয়েটা। পিছন ঘুরে আদর্শকে দেখে ভ্রু কুচকে ফেললো সে। ঝাঁঝালো কণ্ঠে প্রশ্ন করলো, কি সমস্যা? এভাবে হাত ধরেছেন কেন? আদর্শ কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। আশেপাশে তাকিয়ে মৌনতার ধরা হাতটা ধরে টেনে নিয়ে যেতে শুরু করলো কলেজের ভেতরের দিকে। মৌনতার কপালে ভাঁজ পড়লো, তেতে উঠল সে। শক্ত কণ্ঠে বলল, এভাবে কলেজ ক্যাম্পাসে একটা মেয়ের হাত ধরে টানাটানি করা কোন ধরনের অসভ্যতা? আদর্শ তেমন একটা পাত্তা দিল না মৌনতার কথায়, উত্তরও দিল না কোনো। মৌনতার হাত ধরে রেখে খুঁজে খুঁজে একটা ফাঁকা ক্লাস বের করলো। চঞ্চল পায়ে মেয়েটাকে নিয়ে ঢুকলো সেখানে। মৌনতার মেজাজ বিগড়ালো চরম পর্যায়ে। ছেলেটা শুরু করেছেটা কি? এভাবে ভরা কলেজের সামনে হাত ধরে টানাটানি? মৌনতা ক্রোধিত ভঙ্গিতে আদর্শের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ওই শক্তপোক্ত পুরুষালী হাতের বাঁধন খণ্ডন করা কি আর চারটেখানি কথা? মৌনতাও পারল না আদর্শের পুরুষালী শক্তির সাথে। শেষে আর উপায় না পেয়ে একটু ঝুঁকে বেশ জোরে সোরে কামড়ে দিল ছেলেটার হাতের উপর পৃষ্ঠ। আদর্শ দাঁতে দাঁত চেপে সহ্য করলো সে কামড়ের ব্যথা। দিশেহারা হয়ে মৌনতাকে চেপে ধরলো ফাঁকা ক্লাসের দেয়ালে। মৌনতা তাজ্জব বনে গেল।
দাঁতে দাঁত চেপে তাকালো আদর্শের পানে, কটমট করে বলল, ছাড়বেন নাকি আমি চিৎকার করব? আদর্শ বিরক্ত হলো, কপালে ভাঁজ ফেলে বলল, সিনেমার ডায়লগ মারা বন্ধ করো। চিৎকার করলে কি হবে? বড়জোর তোমার চিৎকার শুনে 2-4 জন মানুষ আসবে, একটা ছেলে আর একটা মেয়েকে ফাঁকা ক্লাসে ঢলাঢলি করতে দেখবে। তুমি কেঁদে কেঁদে বলবে আদর্শ আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে, আর আমি বলবো আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, তুমি স্বইচ্ছায় এখানে এসেছো। জনগণ বিভ্রান্ত হবে, ফলস্বরূপ আমাদের নাম পুরো কলেজময় ছড়িয়ে পড়বে। মেডিকেলে ভর্তি না হতে হতেই তোমার আমার শরীরে নষ্ট তকমা লেগে যাবে। আদর্শের পুরো কথা কর্ণভেদ করে মস্তিষ্কে হানা দিতে যেন হতভম্ব হয়ে পড়ল মৌনতা। এসব কি বলছে আদর্শ? তার সাথে আদর্শর প্রেমের সম্পর্ক আবার সে স্বইচ্ছায় এখানে এসেছে? সবচেয়ে বড় কথা, আদর্শ তো নাকি মৌনতার ধারণার ভুল। আদর্শ তো এভাবে এত কথা তার উপরে সত্য মিথ্যা মিলিয়ে কখনো বলতো না। সে তার নামের মতোই আদর্শবান ছিল না। না, এবার আদর্শের বাড়িতে গিয়ে দেখতে হবে এই আদর্শ তো নাকি আদর্শের চেহারার সাথে মিল রেখে অন্য কেউ। মৌনতার ভাবনার মধ্যে আদর্শ মুখ খুলল, আবার কোনো ইতিউতি না করে সরাসরি বলল, ছেলেটাকে? মৌনতা ভ্রু কুচকালো, আদর্শর পানে দৃষ্টি রেখে বলল, কোন ছেলে? একটু আগে যে ছেলের হাত ধরে হেসে হেসে কথা বলছিলে। মৌনতা কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল আদর্শর পানে, অতঃপর বেশ স্বাভাবিকভাবেই বলল, আপনাকে কেন বলবো? আমি জিজ্ঞেস করেছি বিথায়। আপনি জিজ্ঞেস করলে আমি বলতে বাধ্য নই। আদর্শ দাঁতে দাঁত চাপলে একটু এগিয়ে ক্রোধের বশে মৌনতার সাথে দূরত্ব কমে মেয়েটার ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। শক্ত কণ্ঠে শুধালো, শেষবারের মতো জিজ্ঞেস করছি, ছেলেটা কে ছিল? মৌনতা শিওরে উঠল। আদর্শ আর তার মধ্যকার দূরত্ব খুব বেশি হলে 2 ইঞ্চি। ছেলেটার উত্তপ্ত প্রতিটা নিঃশ্বাস আছড়ে পড়ছে তার মুখশ্রী জুড়ে। তার উপর এই প্রথম কোনো পুরুষ মেয়েটার এতটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়েছে। মৌনতার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে দুর্বার গতিতে। হৃদয়ে কেমন অদ্ভুত অনুভূতিরা ডানা মেলতে শুরু করেছে। নিঃশ্বাস ঘন হয়ে আসছে ক্ষুদ্র সময়ের ব্যবধানে। এলোমেলো দৃষ্টি ফেলল মৌনতা, হাঁসফাঁস করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।